ডাক্তারবাবু, আমি কি বেঁচে আছি? প্রশ্নটা শুনে ডাক্তারবাবুর ভুরুতে সামান্য ভাঁজ পড়ল। মাথার উপর একটা টিমটিমে আলো জ্বলছে। তাতে সামনের মানুষটাকে স্পষ্ট দেখতে না পেলেও তার অস্পষ্ট ছায়া ছায়া অবয়ব বোঝা যাচ্ছিল। নাকের ওপর ভারী চশমার কাচ ওই আধো আলো আধো অন্ধকারেই চকচক করে উঠছে। মুখের চাপদারির জঙ্গল বুঝতে অসুবিধা হচ্ছিল না। মনস্তত্ত্ববিদের ঘর যেমন হয়, এই ঘরটাও তেমনই, আলোর চেয়ে অন্ধকারই বেশি। ডাক্তারবাবু টেবিলের ও প্রান্তে বসে আছেন আর রোগী এ প্রান্তে। কাউকে বিশেষ স্পষ্ট দেখার উপায় নেই, শুধু দেয়ালে দুটো ক্ষীণ ছায়া মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে। ডক্টর সিনহা প্রশ্নটায় বেশ কৌতুক বোধ করলেন। আজ তো একটা জলজান্ত লোক জিজ্ঞাসা করছে যে সে বেঁচে আছে কিনা। এমন মনে হচ্ছে কেন আপনার? লোকটা যেন একটু ইতস্তত করল, একটু উসখুস করে উঠে বলল, একটা সিগারেট খেতে পারি? এখানে ধূমপান মানা হলেও লোকটার অবস্থা দেখে ডাক্তারবাবুর দয়া হয়। অসম্ভব ভয়ে সে জড়সড়, গলার স্বর কাঁপছে, একটু যেন ফাঁসাসেও। হ্যাঁ, নিশ্চয়ই। সে কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরল। হাত দুটো থরথর করে কাঁপছে। লাইটার জ্বালাতেই ডাক্তারবাবু তার চোখ দুটো এক ঝলক দেখতে পেলেন। লাল টকটকে চোখ, যেন রক্ত জমে আছে চোখে। একবারের জন্য যেন মনে হলো লোকটার চোখের মণিটা লাল। মুহূর্তের জন্য হলেও চমকে উঠেছেন তিনি। পরক্ষণেই সামলে নিলেন, হয়তো বহুদিন লোকটা ঘুমোয়নি, সেজন্যই চোখ অমন লাল। কিন্তু চোখের মণি অমন লাল হয় কি করে? না, তিনি নিজেকে বোঝালেন, হয়তো লাইটারের সামান্য আলোয় তার চোখের ভুল হয়েছে। একটা স্বাভাবিক মানুষের চোখের মণি লাল কখনোই হয় না। একেই বলে ইলিউশন। লোকটা সিগারেটে উত্তেজিত কয়েকটা টান মেরে যেন একটু শান্ত হয়। বলে, ডাক্তারবাবু, আপনি একটু দেয়ালের দিকে তাকাবেন প্লিজ। কেন? দেখুন তো, দেয়ালে কটা ছায়া দেখা যাচ্ছে। আপনি নিজেই তো দেখে নিতে পারেন। আমার ভয় করছে। বলুন না, কটা দেখা যাচ্ছে? সে কি, কয়টা আবার দেখা যাবে? দুজন আছি, তাই দুটোই দেখা যাচ্ছে। তিনটে নয় তো? তিনটে? তিনটা কেন থাকবে? থ্যাঙ্কস, তাহলে তিনটে নেই। এবার বোধহয় ডক্টর সিনহা ভদ্রলোকের বিষয়ে কৌতূহল বোধ করলেন। লোকটার হাবভাব যেন কেমন উদ্ভট। 30 বছরের ক্যারিয়ারে অনেক উদ্ভট রোগীর সঙ্গে দেখা তিনি পেয়েছেন, কিন্তু এমন রোগী দেখেননি। ওকে একটু গুছিয়ে নেওয়ার সময় দিলেন তিনি। তারপর আলতো গলা খাকারি দিয়ে বললেন, কি হয়েছে আপনার, কি সমস্যা? বলবো, সে আস্তে আস্তে বলবো বলবো বলেই তো এসেছি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? কেন করব না? তবে শুনুন, আমার নাম তপন মিশ্র। আমি রাইটার, থ্রিলার লিখি। তপন মিশ্র? আপনি তপন মিশ্র, ওই রাতের ভয়ঙ্কর গল্পটার লেখক? হ্যাঁ, আমি। প্রত্যেকবার এই সময়টাই আমার বড্ড চাপ যায়। পূজাবার্ষিকীতে থ্রিলারের কদর খুব বেশি, বিশেষ করে কিশোর পত্রিকাগুলোতে। তাই প্রায় জানুয়ারি থেকেই আসতে থাকে সম্পাদকের ফরমায়েশ। জানুয়ারি থেকে জুলাই অবধি দম ফেলার ফুরসতও থাকে না। এবার এক সম্পাদক এলেন অদ্ভুত এক ফরমায়েশ নিয়ে। বললেন, দাদা, গোয়েন্দা গল্প নয়, এবার একটু অন্যরকম লেখা চাই আপনার। কীরকম লেখা চান জানতে চাইলে বললেন, একদম টান টান থ্রিলার, একটা বিভৎস চরিত্রকে নিয়ে, ভিলেন চরিত্র। সাইকো আজকাল বাজারে খুব খাচ্ছে। খুনের সিকোয়েন্স থাকবে অনেকগুলো, রক্তারক্তি কাণ্ড। দেখবেন পুরো হটকেক হয়ে যাবে। যখন সব ফর্মুলাই জানেন, তখন নিজে একটা হটকেক বানিয়ে ফেলুন। আর না না, এ কথাটা বলিনি, ভাবছিলাম বলবো কি না, কিন্তু চেপে যাওয়াটাই বুদ্ধিমানের লক্ষণ মনে হলো। মুখে শুধু বললাম, বেশ, বলে তো দিলাম, কিন্তু এমন চরিত্র আমদানি করি কোথা থেকে? প্রচুর থ্রিলার পড়তে শুরু করলাম। ইংরেজি, বাংলা, হিন্দি সব রকম থ্রিলার ফিল্ম দেখলাম। অনেক দেখে শুনে একটা চরিত্রের আইডিয়া পাওয়া গেল। চরিত্রের নাম রাখলাম অগ্নি। 6 ফুট হাইটের এক মাঝবয়সী লোক। হঠাৎ করে তার শখ হলো ব্ল্যাক ম্যাজিক নিয়ে গবেষণা করবে। সেই মতো কাজও শুরু করলো। ব্ল্যাক ম্যাজিকের উপর কাজ করতে করতে একটা বই পড়ে জানতে পারলো যে মানুষের হৃৎপিণ্ড শয়তানকে উৎসর্গ করে। তারপর সেই প্রসাদ খেলে নাকি অমরতা লাভ করা যায়। সেই বই পড়েই তার মাথা খারাপ হয়ে যায়। অমরত্বের লোভে সে আর মানুষ থাকলো না। শুরু হলো তার নারকীয় হত্যাকাণ্ড। প্রথমে আশেপাশের লোক, কাজের লোক, এমনকি নিজের স্ত্রী পুত্রকেও সে ছাড়েনি। সবাইকে খুন করে তাদের হৃৎপিণ্ড শয়তানকে উৎসর্গ করে খেতে শুরু করেছিল। শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে এবং তার ফাঁসি হয়। এই হলো গল্পের মূল কাঠামো।
ভাবনা আসা মাত্রই দাঁড় করিয়ে ফেললাম গল্পটাকে। সম্পাদক পাণ্ডুলিপি পড়ে খুব খুশি, বলেই ফেললেন, দাদা যত লেখা আপনার পড়েছি এটা হচ্ছে বেস্ট, দেখবেন পাবলিক একেবারে গপগপিয়ে খাবে। সম্পাদকের প্রশংসা পেয়ে খুব খুশি হলাম, কিন্তু সে সুখ আমার কপালে সইল না। সেই দিন রাত্রে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, বাইরে ঝড়ের দাপাদাপি, মাঝে মাঝেই প্রচণ্ড শব্দ করে বাজ পড়ছে। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, ঘুম আসছিল না। পাশে আমার স্ত্রী ও একমাত্র ছেলে ঘুমিয়ে কাঁদা, কিন্তু আমি ঘুমোতে পারছি না। কি যেন অস্বস্তি কাজ করছিল মনের মধ্যে। আমার বেডরুমের জানালার কাছে মাঝে মধ্যেই বিদ্যুতের নীল আলো ঝলসে ঝলসে উঠছে। বাইরে যেন একটা নীল কুয়াশা কখন আস্তে আস্তে এসে জমাট বাঁধছিল। বৃষ্টির জলটাকেও যেন নীল মনে হয়। ঘরে একটা মোমবাতি জ্বলছিল, তাও সেটার প্রায় ফুরিয়ে আসার সময় হয়েছে। একদম স্মিত আলোয় হঠাৎ মনে হলো কেউ যেন আমার ঘরে এসে দাঁড়িয়েছে। অসম্ভব, কাউকেই তো দেখতে পাচ্ছি না, চোখের সামনে কেউ নেই, অথচ দেয়ালে ওটা তবে কার ছায়া? প্রায় 6 ফুট লম্বা একটা ছায়া। বেশ বুঝতে পারলাম তার পরনে ওভারকোট, মাথায় টুপি। অবিকল তেমন, ঠিক তেমন যেমন বর্ণনা আমি বইয়ে দিয়েছি। অগ্নির পরনেও এই পোশাকই থাকতো, এই পোশাকটাই। তোমরা লেখকরা নিজেদের কি ভাবো? কানের কাছে একটা অদ্ভুত হিসহিসে আওয়াজ, যেন এক ঝলক ঠান্ডা হাওয়া শীষ দিয়ে বলে উঠল, যতই অমরত্বের লোভ থাক, নিজের স্ত্রী সন্তানকে খুন করা এত সহজ। নিজের হাতে নিজের আপনজনকে টুকরো টুকরো করে কাটতে কি প্রচণ্ড কষ্ট হয়, তোমার বিন্দু মাত্র ধারণা আছে? আমি বুঝে উঠতে পারলাম না ঘটনাটা কি ঘটছে। স্বপ্ন দেখছি না সত্যি এসব আমার সাথে ঘটছে। কিছু বোঝার আগেই সেই কণ্ঠস্বর আবার বলল, তুমিই আমাকে ঘৃণ্য অভিশপ্ত জীবন দিয়েছ, আমার হাত দিয়ে আমার সন্তানকে খুন করিয়েছ। আমি কষ্ট পেলেও কিছু করতে পারিনি, কারণ তুমি লেখক, তুমি যা করাবে তাই করতে হবে, এটাই নিয়ম। বলতে বলতে সে নিষ্ঠুরভাবে হিসিয়ে উঠল, এবার তোমাকেও তার দাম দিতে হবে। আমার জীবন এবার তুমিও একবার বেঁচে দেখো। আমি যা যা করেছি সব এবার করে দেখবে তুমি, আর আমার মতোই তোমারও কিছু করার থাকবে না। এতক্ষণ যেন আমার জ্ঞান ছিল না। এবার কথাগুলো শুনে প্রায় লাফিয়ে উঠতে গেলাম। ঠিক তখনই দপ করে মোমবাতিটা নিভে গেল। সঙ্গে সঙ্গেই কাছে প্রচণ্ড শব্দে বাজ পড়ল। জানলাগুলো তার দাপটে কেঁপে ওঠে। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠেই টের পেলাম পাশের বাড়িতে ভীষণ শোরগোল। কারা যেন ভীষণ কাঁদছে। স্ত্রী বেডটি নিয়ে এসেছিলেন। কিছু বলার আগেই উত্তেজিত স্বরে বললেন, জানো রথীনাথ বাবুকে কালকে কে যেন খুন করে গেছে। রথীনবাবু আমাদের প্রতিবেশী, পুরো টুকরো টুকরো করে কেটেছে। আমার স্ত্রীর চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত। সবচেয়ে আশ্চর্য কি জানো, হৃৎপিণ্ডটাই নেই, কে যেন খুবলে তুলে নিয়েছে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। গত রাত্রের কথা মনে পড়ে গেল। টের পেলাম ভীষণ আতঙ্ক আমার বুকের ভেতর চেপে বসেছে। বেডটি খেতে গেলাম, কিন্তু মুখে ভালো লাগলো না। ঘুম থেকে কেমন যেন বদগন্ধ বেরোচ্ছিল, অল্প অল্প গা গুলোচ্ছিল। কাঁচা মাংস খেলে মুখের স্বাদ যেমন হয়ে যায় টের পেলাম, মুখটা তেমনই হয়ে আছে। ভাবলাম ব্রাশ করলে ঠিক হয়ে যাবে, হয়তো হজম টজম ঠিক মতো হয়নি, তাই এই বাথরুমে গিয়ে ব্রাশ করতে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার দাঁতে কালচে কালচে লাল ছোপ, শুকনো রক্তের দাগ যেমন হয় ঠিক তেমন। আর জিভটা পুরো লাল, রক্ত তখনও শুকিয়ে যায়নি। আমি হতভম্ব, মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাব। আস্তে আস্তে বাথরুমে মেঝেতেই বসে পড়লাম। বসে পড়তেই আরেকটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আমার বসে থাকা ছায়াটার পাশ থেকে আরেকটা দীর্ঘদেহী ছায়া ভেসে উঠেছে। ওভারকোট টুপি পরা। ও ছায়া আমার নয়, হতেই পারে না, অথচ ছায়াটা ঠিক আমার পেছনেই। এরপরই ছায়াটা গোটা দেয়ালে হেঁটে বেড়াতে শুরু করলো। ঠিক যেমন সরীসৃপ দেয়াল বেয়ে বেড়ায়, তেমনই সারা দেয়ালে ছাতে শরীর ঘেঁষটে বেড়াচ্ছে সে। বুঝলাম ও আমায় নিষ্কৃতি দেবে না, সৃষ্টি এবার স্রষ্টাকে ধ্বংস করেই ছাড়বে। কাউকে কিছু বললাম না, কিন্তু সারা দিন সারা রাত সেই ছায়া আমার সাথে লেগেই থাকলো। কখনো সে আমার পেছন পেছন আসে, কখনো দেয়ালময় হেঁটে বেড়ায়, কিন্তু পিছু ছাড়ে না। আমার অদ্ভুত আচরণ দেখে স্ত্রী অবাক হলেন।
কিন্তু ভাবলেন যে হয়তো রথিনবাবুর মৃত্যু সংবাদে আমি ভয় পেয়ে গেছি, তাই এমন অবস্থা। এর ঠিক 2 দিন পরের কথা। আমার কাজের মেয়েটা সেদিন বিকালে একটু দেরি করে এলো। সে নতুন একটা কাজ ধরেছে বলে এখন থেকে একটু দেরি হবে বলে জানালো। আমার স্ত্রী পুত্র সেদিন একটু বেরিয়েছিল, ঘরে একা আমি ছিলাম। নতুন একটা লেখা নিয়ে ব্যস্ততার মধ্যে ওকে ঘাড় নেড়ে জানাই যে খবরটা বৌদির কানে পৌঁছে দেব। চা দেবো বাবু? অন্যমনস্ক হয়ে বলি, দাও। ও চলে গেল রান্নাঘরে। শুনতে পেলাম বাসনপত্রের আওয়াজ, মাসন বাজার শব্দ। কচি মেয়ে, কচি হৃৎপিণ্ড। হঠাৎ একরাশ ঠান্ডা হাওয়া আবার আমার কান ছুঁয়ে গেল। ফিসফিস করে বলল, কেমন লাগবে খেতে? সেই শেষ কথা। বিশ্বাস করুন, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি কি করেছি না করেছি কিচ্ছু বলতে পারবো না। শুধু যখন জ্ঞান এলো তখন দেখলাম মেয়েটা আমার সামনে পড়ে আছে। ভীষণ আতঙ্কে চোখ দুটো খোলা, সারা ঘরে রক্ত আর রক্ত, আমার গায়ে মুখে হাতে সর্বঙ্গ। আর লাশের পাশে পড়ে আছে কিচেনের একটা ছুরি, সেটাও যেন রক্ত মেখে পাশবিক জিঘাংসায় হাসছে। আমি কি করব? কি করব? লাশটা তো লুকোনো দরকার, রক্তটাও মুছে ফেলা দরকার, নিজের হাত পা পরিষ্কার, কোনটাকে করব? ভীষণ কান্নার ভয় বুকের মধ্যে এসে ধাক্কা মারছে। ভয়ে অনুতাপে কান্নায় ভেঙে পড়লাম। কি কষ্ট, মৃত্যু যন্ত্রণার মতো। আমি একটা জানোয়ার, খুনি, সাইকো। অনেকক্ষণ কান্নাকাটির পরে মনের জোর ফিরে পেলাম। লাশটাকে স্টোর রুমে নিয়ে গিয়ে লুকিয়ে ফেলি। স্টোর রুমে এখন আর কেউ ঢোকে না। চতুর্দিকে শুধু ধুলো আর মাকড়সার জাল। সেখানেই বর্জ্য জিনিসপত্রের স্তূপে লুকিয়ে ফেললাম তাকে। তখনই ফের নজরে পড়ল সেই ছায়া। আমার ছোটোখাটো চেহারার ছায়ার ঠিক পাশে দাঁড়িয়ে আছে। হ্যাটকোট পরা লম্বা ছায়া, যেন তাকিয়ে দেখছি আমি কি করছি। না, ওর কাছে হেরে যেতে পারবো না আমি। এক্ষুনি কিছু করতে হবে। তাড়াতাড়ি সব দাগ মুছে ফেললাম। টয়লেটে ঢুকে স্নান করছি এমন সময় কলিং বেলের আওয়াজ। আমার স্ত্রী ফিরে এসেছেন। কোনো মতে গা মুছে তাকে দরজা খুলে দিই। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হলেন। তুমি এই ভোর সন্ধ্যায় স্নান করছো যে? কি বলবো ভেবে পেলাম না। শুধু বলি, এই মানে ইচ্ছে করলো। ভারতে এসেছিল? ভারতে আমাদের কাছের মেয়ের নাম। ভয় কুলকুল করে তখনও ঘামছি, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে বলি, ভারতী কই? না, আসেনি তো। স্ত্রী বিরক্ত হয়ে বকবক করতে করতে কিচেনের দিকে গেলেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে এসে বিস্মিত স্বরে বললেন, ভারতী আসেনি? তবে বাসনপত্র কে মাজলো? কোনো উত্তর দিতে পারলাম না। সে রাত্রে সবাই ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি উঠে রান্নাঘরে গেলাম। যেখানে যত ছুরি কাঁচি ধারালো জিনিস আছে পাগলের মতো খুঁজতে শুরু করি। এক্ষুনি এগুলো সরানো দরকার। আমার নিজের উপর নিজেরই বিশ্বাস নেই আর। আমার চরিত্র আমায় হারিয়ে দেবে। অসম্ভব, কিছুতেই হারবো না আমি ওর কাছে। সমস্ত ছুরি কাঁচি কাটার জিনিসপত্র আতিপাতি করে খুঁজে জড়ো করলাম। তারপর প্যাকেট করে সব ফেলে দিলাম আস্তা গুঁড়েতে। কাল সকালে ময়লা তোলার লোক এসে নিয়ে যাবে প্যাকেটটা। সমস্ত কাজ করার পর যেন অদ্ভুত স্বস্তি বোধ করলাম। এবার আর কিচ্ছু হবে না। সব ঠিকঠাক আছে, সব ঠিক। ঘুমিয়ে পড়ার আগে চোখে পড়ল সেই লম্বা ছায়াটা তখনও দেয়ালে ঘুরে বেড়াচ্ছে। আমি তৃপ্তির হাসি হাসলাম। এইবার ওকে হারিয়েছি আমি, আর আমাকেও কষ্ট দিতে পারবে না। মনে খুব শান্তি নিয়ে ঘুমাতে গেলাম। চমৎকার ঘুমও হলো। কোনো দুঃস্বপ্ন নয়, নিপাট সুখের ঘুম। পরদিন বেশ দেরিতে ঘুম ভাঙে। তাকিয়ে দেখি বেলা 11টা বাজে। অবাক হলাম, সে কি এত দেরি? আমার স্ত্রী আমায় ডাকেননি কেন? বেডটিও বিছানার পাশে নেই, কি অদ্ভুত। অবাক হয়ে উঠে বসতেই চোখে পড়ল দৃশ্যটা। আমার 2 হাতে সারা গায়ে রক্ত, সারা মুখে। বুকের ভিতরটা ধক করে উঠল। আমার আর দিক বিদিক জ্ঞান থাকলো না। ছুটে গেলাম বাইরের ঘরের দিকে। নেই, কেউ নেই। আমার স্ত্রী, আমার ছেলে, কেউ নেই। বসার ঘরে, ছাদে, বাথরুমে, বাগানে, কোথাও নেই। হঠাৎ টেবিলের উপরে চোখ পড়ল। সেখানে একটা পাত্রে 2টো হৃৎপিণ্ড সাজানো, একটা বড় আর একটা ছোট। বলতে বলতেই হাউমাউ করে কেঁদে ফেললেন তপন মিত্র। বিশ্বাস করুন, আমি সজ্ঞান এসব করিনি। আমি কি করে নিজের সন্তানকে মারব? কি করে আমি নিজের হাতে নিজের ছেলেকে, স্ত্রীকে? বাদবাকি কথাগুলো উচ্ছ্বসিত কান্নায় ঢেকে গেল। ডাক্তারবাবুর ঊর্ধ্বশ্বাসে তার কথা শুনছিলেন।
অসম্ভব যন্ত্রণায় লোকটা বুক ফাটা হাহাকার করে উঠল। আমার আর কেউ রইল না ডাক্তারবাবু। আমি আমি একটা জানোয়ার, একটা সাইকো, একটা ঘৃণ্য জীব। ভগবান, আমি আমি ভাবলাম এবার কি করব, এবার কি বাঁচার কোনো মানে রইল না যখন, তখন কি করি? তখন তখন বেড কভারটা দিয়ে ফ্যানে ফাঁস হেঁটে, কি যন্ত্রণা! আমি আর পারছি না ডাক্তারবাবু। আপনি খুনি। লোকটা অস্পষ্ট মুখ তুলে তাকায়, তার চোখ চকচক করে উঠল। আপনাকে এই মুহূর্তে পুলিশে দেওয়া দরকার। পুলিশে দেবেন? দিন, পুলিশে ফোন করুন, তাই ভালো। টিমটিমে বাতিটার পাশে একটা বড় আলো থাকে। রোগীরা সবসময় অন্ধকার পছন্দ করে বলেই বড় আলোটা জ্বালান না তিনি। এবার পুলিশে ফোন করার জন্য বড় আলোটার দরকার পড়ল, কিন্তু আলোটা জ্বালিয়েই চিৎকার করে উঠলেন ডক্টর সিনহা। সব যেখানে থাকার আছে। দেয়ালে দুটো ছায়া তখনও মুখোমুখি বসে আছে। তপন মিশ্রের ধরানো সিগারেটটা তখনও জ্বলছে, কিন্তু শূন্যে, আর কেউ নেই। এখন পড়ে শোনাচ্ছি ক্যামোফ্লেজিয়া। হঠাৎ প্রচণ্ড জোরে ল্যাবের অ্যালার্ম বেজে উঠল। এতক্ষণ ল্যাবরেটরির ভিতরে কোনো আওয়াজ ছিল না। অন্যদিনও বিশেষ থাকে না, শুধু মাঝে মধ্যে টেস্ট টিউবের টুংটাং আর বিকারে জল গরম করার খলবল শব্দ অস্ফুষ্টভাবে শোনা যায়। ভিতরের মানুষগুলো কদাচিৎ কথা বলে। তাদের কথা বলার সময় কোথায়? সবাই সাদা অ্যাপ্রন পরে কাজ করতেই ব্যস্ত। আজ সকালেও এমন শান্ত পরিবেশ ছিল। ল্যাবের মুখ্য বিজ্ঞানী ডক্টর হিঙ্গরানি একটি গোপন আবিষ্কার নিয়ে ব্যস্ত আছেন। ওই ঘরে সবার প্রবেশ নিষিদ্ধ। একমাত্র ডক্টর হিঙ্গরানি প্রাইভেট পাসওয়ার্ড দিয়েও ঘর খুলতে পারেন। ব্যাপারটার সাথে ডিফেন্স মিনিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত বলেই এত কড়াকড়ি, এত গোপনীয়তা। নতুন আবিষ্কারটা নিয়ে একাই দিনরাত কাজ করে যাচ্ছেন, এমনকি আমাকেও সাহায্য করতে দেননি। আজও প্রায় সকাল 8টায় এসে সোজা ঢুকে গেছেন নিজের ল্যাবে, আর তার প্রধান অ্যাসিস্ট্যান্ট ডক্টর অনুপম সেন তথা আমি আমার নিজস্ব কেবিনে বসে কয়েকটা প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করছি। এমন সময় অ্যালার্মের পরিত্রাহী চিৎকার ক্যাও ক্যাও করে সমস্ত ল্যাবরেটরিকে চকিত করে তার স্বরে বেজে উঠল। উপস্থিত সবাই চমকে উঠে, অ্যালার্ম বাজছে কেন? আওয়াজটা সবচেয়ে বেশি জোরে আসছে ডক্টর হিঙ্গরানির ল্যাব থেকে। বুকের ভেতরটা প্রায় লাফিয়ে উঠল। কি হলো? ডক্টর হিঙ্গরানির কিছু হলো না তো? নতুন আবিষ্কারটা ঠিক আছে? তখন কিছু বলার বা ভাবার মতো অবস্থা ছিল না। সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়েছে ডক্টর হিঙ্গরানির প্রাইভেট ল্যাবের দিকে। আমার সহযোগী গৌতম উল্টো দিক থেকে পরিমরি করে ছুটে এলো। বেচারা অ্যালার্মের শব্দে ঘাবড়ে গেছে। হাঁপাতে এসে কোনো মতে বলে, স্যার কি হলো, অ্যালার্ম বাজছে? জানি না। ডক্টর হিঙ্গরানি, ওনার ঘরেই তো অ্যালার্ম বাজছে মনে হয়। হ্যাঁ, চলো শিগগিরই দেখি কি হলো। অন্যান্য দিন ডক্টরের প্রাইভেট ল্যাবের লোহার দরজা পাসওয়ার্ড সিস্টেমে বন্ধ থাকে। আজও তেমনই থাকার কথা, কিন্তু দরজায় হাত রেখে এক নতুন ট্রেনি গবেষকের ভুরু কুঁচকে গেল। ডক্টর সেন! সে একটু ভয় পেয়ে পিছিয়ে এসেছে, তার কণ্ঠস্বরে বিস্ময়। দরজা খোলা, ভাবাই যায় না। এই দরজা দিনে দুবারই খোলে। যখন ডক্টর হিঙ্গরানি ল্যাবে ঢোকেন তখন একবার, আর যখন বেরিয়ে যান সির্ফ তখন। এর মধ্যে ল্যাবের দরজা কোনো মতেই খোলা সম্ভব না। এই দরজা শুধু পাসওয়ার্ডে খোলে, আর পাসওয়ার্ড ডক্টর নিজে ছাড়া আর কেউই জানে না। কিছু গোলমাল হয়েছে, কি ঘটেছে জানি না, কিন্তু সেই মুহূর্তে একটা ভীষণ অমঙ্গলের ছায়া সবার মুখে ছাপ ফেলে সরে যাচ্ছিল। ডক্টর সেন, স্যার আপনি দেখুন। গৌতম ফিসফিস করে বলে, আমি সাহস পাচ্ছি না। সাহস তো আমিও পাচ্ছিলাম না। দরজাটা খোলা দেখি ভয়ে ঘামছি। ভেতরে রয়েছেন ডক্টর আর তার গোপনীয় অমূল্য আবিষ্কার। ঘরে ঢুকে কি দেখব সেই আশঙ্কায় কাটা হয়েছিলাম, তবু কাউকে তো এগোতেই হবে। ভেতরে তখনও ফুলদমে এসি চলছে। চিল্ড এসির স্পর্শে শরীর ছ্যাত করে উঠল। চতুর্দিকে সার সাজানো কেমিক্যালের শিশি, কাচের বাক্সে রাখা স্পেসিমেন, কোনটা কেমিক্যালে ডোবানো, কোনোটা আবার এমনিই রাখা। ডক্টর হিঙ্গরানি, ডক্টর! কোনো সাড়া নেই। ল্যাবের ভিতরে টিউবটা শুধু দপদপ করে জ্বলার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি জ্বলছে না। থেকে জ্বলছে, নিভছে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ভেতরের দিকে। ডান দিকে আর বাঁ দিকে বইয়ের শেলফ, বইগুলো এলোমেলোভাবে পড়ে, যেন ওগুলোর উপর দিয়ে ঝড় বয়ে গেছে। অথচ এমন হওয়ার কথাই নয়। ডক্টর ভীষণ গোছালো প্রকৃতির। বিশেষ করে বইয়ের যত্ন নেওয়ার ব্যাপারে তিনি ভীষণ খুঁতখুঁতে।
তার ব্যক্তিগত লাইব্রেরির একটু অযত্ন হলেই আমার 5 কথা শুনিয়ে ছাড়েন। কোনো বইয়ের পাতা সামান্য ছেঁড়া দেখলে সারা অফিস মাথায় তোলেন। সেই লোকের ঘরের বইয়ের এই অবস্থা। ডক্টর, ডক্টর হিঙ্গরানি স্যার। অনুপম। এবার উত্তর এলো, কিন্তু একদম অস্বাভাবিক উত্তর। ডক্টরের কণ্ঠস্বর শুনেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। আর একটু এগিয়ে যেতেই যা চোখে পড়ল তা দেখে আঁতকে উঠি। ডক্টর প্রায় বেহুশের মতন পড়ে আছেন মাটিতে, মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। স্যার, স্যার। ব্যাকুল হয়ে তাকে ধরে কোনো মতে চলার চেষ্টা করি। ডক্টর নির্জীবের মতো আমার বুকের উপর এলিয়ে পড়লেন। প্রায় সর্বহারার মতো আঙুল তুলে সামনের কাচের বাক্সটা নির্দেশ করলেন। ওই দেখো। কি সর্বনাশ! বাক্সটা ফাঁকা, সেখানে ক্যামোফ্লেজিয়া নেই। ক্যামোফ্লেজিয়া মিসিং, হাউ ক্যান ইটস পসিবল? মন্ত্রীর ভুরু দুটো ঠিক শুয়োপোকার মতন দেখাচ্ছিল, মুখে চিন্তার ছাপ প্রকট। আমি জানি না, ক্লান্ত স্বরে বলছিলেন ডক্টর হিঙ্গরানি। মাথায় 3টে স্টিচ নিয়ে তাকে আরও ক্লান্ত দেখাচ্ছিল। ব্যান্ডেজ কপালে হাত রেখে চুপ করে বসেছিলেন। কিভাবে এরকম হয়? এরকম গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। আপনাদের সুরক্ষা প্রাণী কাঁচা। এবার আমি উপর মহলকে কি জবাব দিব? অনেক যুক্তি দিয়েও কিছুতেই তাকে বোঝানো গেল না যে ক্ল্যামোফেজিয়াকে যথেষ্ট কড়া নজরেই রাখা হয়েছিল। ডক্টর হিঙ্গরানির সুরক্ষা ব্যবস্থা প্রায় নিশ্চিতই বলা যায়। তা সত্ত্বেও দুষ্কৃতী কোথা দিয়ে ঢুকলো তা বুঝতে পারছি না কেউই। এরকম একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, ডিফেন্স মিনিস্ট্রি কয়েক কোটি টাকা ঢেলেছে এটার পিছনে। ডক্টর হিঙ্গরানি, আপনার কাছ থেকে এটা আশা করিনি। হ্যাঁ, ইয়োর কয়েক কোটি টাকা। আপনি কয়েক কোটি টাকা দেখছেন, কয়েক কোটি মানুষের কথা ভাবছেন না। ওটা কোনো সাধারণ জিনিস নয়। দ্যাট ইজ আ মার্ডার ওয়েপন, আ ভেরি ডেঞ্জারাস ব্লাডি মার্ডার ওয়েপন। এত কোটির দেশে সেটা একবার বাইরে পড়লে কেউ বাঁচবে না, নট আ সিঙ্গেল ওয়ান, বুঝেছেন? মন্ত্রী কটমট করে ডক্টরের দিকে তাকাচ্ছেন। জানি, তাই তদন্ত দরকার। এভাবে ওটাকে বাইরে ছেড়ে দিতে পারি না আমরা। এই চোর জানে যে জিনিসটা কোথায় রাখা ছিল। আপনার পাসওয়ার্ড ভেঙে সে ঘরে ঢুকেছে, অথচ এখানকার কোনো স্টাফ, সিকিউরিটি গার্ড কোনো অপরিচিত ব্যক্তিকে ঢুকতে বা বেরোতে দেখেননি। তাহলে সে কোন বাইরের কেউ নয়, ঘরেরই লোক, এই ল্যাবেরই কোনো কর্মী, আপনারই কোনো লোক। একে এমন মারাত্মক জিনিসটা চুরি যাওয়ার আতঙ্কে তো ছিলই সবাই, তার উপর আবার নতুন আপদ জুটল, সন্দেহ। ক্ল্যামোফেজিয়া জিনিসটা বার দুয়েক সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। একটা সামান্য ঘাস ফুলের মতো দেখতে জিনিসটাকে। কেউ দেখলে ভাববেই না যে জিনিসটা অমন মারাত্মক। ঘাস ফুলের একটি প্রজাতির জেনেটিক কোড ব্রেক করে বিশেষভাবে ডিএনএ তৈরি করার পর ক্যামোফ্লেজিয়া জন্মেছে। মূল ফর্মুলাটা গুপ্ত। ডক্টর বিবেক টোরি, ডক্টর হিঙ্গরানি ও ডক্টর সুকুমার বসু ছাড়া আর কেউ জানে না। জিনিসটা তৈরি হওয়ার পর এক ঝলক দেখেছিলাম। সাদা ধবধবে ছোট্ট একটা ফুল, ঘাস ফুলই বলা যায়। কিন্তু 3 বৈজ্ঞানিক বলেছিলেন যে যতই নিরীহ হোক না কেন এ ফুল মারাত্মক। এ ফুলের গন্ধ এতটাই বিষাক্ত যে একটা ফুলই 10টা মানুষ মারার পক্ষে যথেষ্ট। অ্যাকোনোটিমার বিষাক্ত ডিএনএর সাথে মিলে যেহেতু তৈরি, তাই এই গন্ধে অ্যাকোনাইটের মতো মারাত্মক বিষ আছে। একবার নাকে গেলে রক্ষা নেই, কোমা অবধারিত এবং পরে মৃত্যু। ক্যামোফ্লেজিয়ার সবচেয়ে মারাত্মক বৈশিষ্ট্য যে এটি রং পাল্টাতে পারে। এটা কি করে করলেন 3 বৈজ্ঞানিক তা জানা যায়নি, কিন্তু ক্ল্যামোফেজিয়ার ডেমনস্ট্রেশনের সময় দেখেছি যে এই ফুলটা অদ্ভুতভাবে রং পাল্টায়। প্রথমবার যখন দেখি তখনই প্রায় চক্ষু চরকগাছ হয়ে গিয়েছিল। ভাবতেই পারিনি যে এমনও হতে পারে। ডেমনস্ট্রেশনের আগেই কনফারেন্স হলে উপস্থিত 6 দর্শককে গ্যাস মাস্ক পরিয়ে দেওয়া হয়েছিল, যাতে নাকে গন্ধ না যায়। সেই 6 জনের মধ্যে আমিও ছিলাম। বাকি 5 জন ডিফেন্স মিনিস্ট্রির হোমরা চোমরা। দর্শক আসনে বসেই বিস্ফোরিত চোখে দেখলাম ডক্টর হিঙ্গরানি একটা গিনিপিগের বাক্সে ক্যামোফ্লেজিয়ারে রেখে দিলেন। 1 মিনিটও লাগলো না, গিনিপিগগুলো পটাপট মরে গেল। শুধু এইটুকুই নয়, ডক্টর ফুলটা হাতে তুলে নিয়ে তার পেছনে একের পর এক রঙের জিনিস রাখতে লাগলেন। কখনো ব্যাকগ্রাউন্ডে কালো, কখনো নীল, কখনো লাল। আমরা বোকার মতো হাঁ করে দেখলাম ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে মিলিয়ে রং পাল্টাচ্ছে ক্যামোফ্লেজিয়া, একদম মিশে যাচ্ছে পেছনের জিনিসটার সাথে। এ এক অদ্ভুত অস্ত্র। একটার যে কোনো ফুল, গাছ বা অন্য কিছুর মধ্যে একটা রেখে দিলে সেটাকে কেউ আলাদা করে চিনতেই পারবে না। রং পাল্টে এসে মিশে যাবে পিছনের বস্তুটির সাথে, এবং সেখানে থেকেই বিষমাখা সুগন্ধ দিয়ে যাবে এই অদৃশ্য ফুল। তার সামনে বসে থাকা হতভাগা জীবটি বুঝতেও পারবে না যে কখন তার সামনে এসে দাঁড়িয়েছে ছদ্মবেশী সমন। বোঝার আগেই শেষ। ডিফেন্স মিনিস্ট্রির লোকেরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিল ডক্টরকে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম এরকম ভয়ঙ্কর অথচ নিরীহ চেহারার মরণাস্ত্র তৈরি করে কি সর্বনাশী না করলেন ডক্টর।
কত নিরীহ মানুষের প্রাণ নেবে এই সাধারণ চেহারার ছদ্মবেশী ফুল, ক্যামোফ্লেজের সিদ্ধহস্ত ক্যামোফ্লেজিয়া। কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির কাছে হস্তান্তরিত হওয়ার আগেই লোপাট হয়ে গেল ক্যামোফ্লেজিয়া। সঙ্গে সঙ্গেই গোপনে চলল কড়া তদন্ত। আমাদের সবার বাড়ি তোলপাড় করে সার্চ করা হলো, কিন্তু কারোর বিরুদ্ধেই কিছু পাওয়া গেল না। তখন অন্য রাস্তা ধরল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিটা দূতাবাসে খোঁজ রাখল, সন্দিগ্ধ ব্যক্তিদের ফলো করল, সেখানেও কিছুই পাওয়া গেল না। শুধু একটা ব্যাপারে আশ্বস্ত হলো তারা, ক্ল্যামোফেজিয়া যে চুরি করেছে সেটা অন্য কোনো দেশে বিক্রি করার জন্য চুরি করেনি। হয়তো তার কোনো অন্য উদ্দেশ্য আছে, কিন্তু কি সেটা? উদ্দেশ্যটা বুঝতে অবশ্য 1 সপ্তাহ সময় লাগলো না। প্রথমে মারাত্মক কার্ডিয়াক অ্যাটাকে মারা গেলেন ডক্টর বিবেক টেডি। তখনও ব্যাপারটাকে অস্বাভাবিক কিছু মনে হয়নি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি, বয়সও হয়েছিল। তার উপর ডাক্তারদের বারবার বারণ করা সত্ত্বেও অ্যালকোহলের নেশাকে অতিক্রম করতে পারছিলেন না। তাই তার মৃত্যুটা খুব আশ্চর্যজনক কিছু নয়। দুঃসংবাদটা শুনে আঘাত পেয়েছিলাম ঠিকই, কিন্তু বিস্মিত হইনি। কিন্তু ডক্টর সুকুমার বসুও যখন হঠাৎ একদিন তার বাড়িতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন, তখন ব্যাপারটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। ডক্টর বসুকে নার্সিংহোমে ভর্তি করা হলে ডাক্তাররা বলল যে তিনি কোমায় আছেন, সাইনাস ট্যাকিকার্ডিয়াক এবং সঙ্গ ভয়ানক ভেন্ট্রিকুলার অ্যারোদমিয়াস। এই সবগুলো লক্ষণ শুনেই বুকের ভেতরটা কেমন কেমন করতে লাগলো। এই সবকটাই অ্যাকনিটামের লক্ষণ। মন বলতে লাগলো এ ঠিক সমাপতন নয়, এর পেছনে গুরুতর কোনো চক্রান্ত আছে। ক্যামোফ্লেজিয়ায় অ্যানোকিটামের পার্সেন্টেজ যথেষ্ট। প্রথম মৃত্যুটাকেও তখন আর স্বাভাবিক বলে মনে হচ্ছিল না আমাদের। ডক্টর বিবেক টোডি ও ডক্টর বসু দুজনেই এমন মারাত্মকভাবে হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হলেন, তাও মাত্র 3 দিনের ব্যবধানে। কি করে হতে পারে? এ কি নিতান্তই কাকতালীয় না অন্য কিছু? দুজনেই ক্যামোফ্লেজিয়ার আবিষ্কারে যুক্ত ছিলেন। এই দুজন আর ডক্টর হিঙ্গরানি, এই 3 জনই তার জন্মদাতা। মূল ফর্মুলাটা এরাই জানেন। তারপর আর কেউ যদি সামান্য কিছুও জেনে থাকে, সে আমি। প্রথম 3 জনকে সরিয়ে দিতে পারলেই মারাত্মক অস্ত্রটি দ্বিতীয়বার আর আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে যে চুরি করেছে তার কাছ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না ক্যামোফ্লেজিয়ার নমুনা। সমস্ত বৈদেশিক শক্তি তার সাথে ভারত ও টাকার থলে নিয়ে তার পেছনে অসহায়ের মতো ছুটবে। বেশ বুঝতে পারছি যে আমাদের মধ্যেই কারোর কীর্তি, কিন্তু কে হতে পারে? এখানে প্রথম 3 জনের পরই আমার স্থান। আমি নই, তবে গৌতম। কয়েকদিন গৌতমকে খুব চোখে চোখে রাখলাম, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। সে স্বাভাবিকভাবেই কাজ করছে এবং যতদূর জানি এত বড় দুঃসাহসিক কাজ করার সাধ্যও তার নেই। সত্যি বলতে এ অফিসার কারোর আদক আছে কিনা সন্দেহ। তবু কেন জানি না কাউকেই বিশ্বাস করতে পারছি না। যাকেই দেখছি মনে হচ্ছে এই সে নয় তো। থাকতে না পেরে একদিন ডক্টর হিঙ্গরানিকে কথাটা বলেই ফেললাম। মনে হচ্ছিল স্যারকে সতর্ক করাটা সত্যিই দরকার। ডক্টর হিঙ্গরানির টেবিলের উপর একটা ফুলের বুকে রাখা ছিল, সম্ভবত গোলাপ ফুলের। তিনি আমায় একটা গ্যাস মাস্ক এগিয়ে দিয়ে বললেন, পরে না অনুপম, গোলাপের গন্ধে তো তোমার আবার মারাত্মক অ্যালার্জি হয়। এই মুহূর্তে তুমিই আমার ডান হাত, তুমি অসুস্থ হয়ে পড়লে মুশকিল। গোলাপের গন্ধে সত্যি আমার ভয়াবহ অ্যালার্জি, তাই বিনা বাক্য ব্যয় গ্যাস মাস্ক পরে নিই। হ্যাঁ বলো, কি বলছিলে? নিজের থিওরি ও সন্দেহের কথা স্পষ্ট করেই বললাম। শুনতে শুনতে ভুরু কুচকে গেল তার। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেমে থেকে বললেন, তোমার সন্দেহ সঠিক কিনা জানি না ডক্টর বসু এখনও কোমায়, কিন্তু দুজনের ক্ষেত্রেই অ্যাসফিক্সিয়া বা অক্সিজেন ডেফিসিয়েশনের লক্ষণ দেখা গেছে। তোমার কথা উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে স্যার আপনার সাবধান হওয়া উচিত। শুধু আমারই নয়, তোমারও সাবধানে থাকা উচিত অনুপম। কিন্তু আমি তো খুব অল্প জানি এ সম্বন্ধে। সে তো তুমি আর আমি জানি, ডক্টর শান্তভাবেই বললেন। কিন্তু যার মাথায় একাই আবিষ্কারের পেটেন্ট নেয়ার কুবুদ্ধি ঘুরছে সে তো জানে না। তুমি আমার মেইন অ্যাসিস্ট্যান্ট, ডান হাত যাকে বলে। আমার পরে তোমারই তো সব জানার কথা। পুরোটা না জানলেও অল্প বিস্তর তো জানোই। তোমায় ছেড়ে দেওয়ার ঝুঁকি কি সে নেবে? এ কথাটা আগে মাথায় আসেনি। ডক্টর হিঙ্গরানি বলার পর মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। সত্যিই তো। এসব নিয়ে মাথা ঘামিও না অনুপম। এটা সেলফ একটা কোইন্সিডেন্স। আই হোপ শব্দটার মধ্যে তেমন জোর পাওয়া গেল না। উনি যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিলেন, আমি কিন্তু তা পারলাম না। ওনার বলা শেষ কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। সত্যিই তো, আমাকেও কি ছাড়বে অজানা আততায়ী? ডক্টর টোডি, ডক্টর বসু ও ডক্টর হিঙ্গরানির পর তো আমি একমাত্র মানুষ যে ক্যামোফ্লেজিয়া সম্পর্কে সামান্য হলেও খবর রাখে। অন্তত ক্যামোফ্লেজিয়াটা আমি সচক্ষে দেখেছি সেটা কিভাবে কাজ করে। তার সাথে এও জানি যে জিনিসটার এফেক্ট মানব শরীরে কি হয়। সিমটমগুলো মিক্সড ভেনামের নামটাও জানি।
গাড়িতে যেতে যেতেই বারবার কথাগুলো মাথার মধ্যে ঘুরছিল। বাড়িতে পৌঁছেও দুশ্চিন্তাটা মাথা থেকে গেল না। আমার বাড়িটা বেশ বাংলো বাড়ির মতো করে সাজিয়েছি। ছোট্ট সুন্দর লাল টালি বসানো দোতলা বাড়ি। লাল টালিগুলো আমারই পছন্দ করে কেনা। সামনে ছোট্ট একটা বাগান, মালির যত্নে বেশ ঝকঝকে চকচকে হয়ে উঠেছে। বোগেনভিলিয়ার ঝাড়ে নানান বিদেশি ফুল লতায় মোষে রঙিন হয়ে উঠেছে। ভেলভেটের মতো ঘাসের সবুজ রঙে পান্নারও উজ্জ্বল্য। দুদিকে দুটো ঝাউ গাছ মালির যত্নে একদম নিখুঁত আকারে রাজার মতো দাঁড়িয়ে রয়েছে। রোজ বাড়িতে ঢোকার সময় বাগানটার দিকে তাকালেই মন ভালো হয়ে যায় আমার। কিন্তু আজ ভয় হলো। কে বলতে পারে এই বাগানেই কেউ একটা ক্যামোফ্রেজিয়া রেখে যায়নি? ডক্টর হিঙ্গরনের কাছে এও শুনেছি যে এই স্পেসিসটা খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে। মাত্র 1 সপ্তাহের মধ্যেই সে প্রায় একটা গোটা ব্যাটালিয়ন তৈরি করে ফেলতে পারে। অসম্ভব শক্তিধর এই আবিষ্কার। কোনোদিন এত খুঁটিয়ে বাগানটাকে দেখিনি। আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। নাগকেশরের ঝাড় রীতিমতো ফুলে ফেপে উঠেছে। পাশেই স্পাইনি অ্যাকান্থাস আর ফায়ার স্পাইক ফুটে রয়েছে। ইচ্ছে ছিল অ্যান্থোনিয়ামও রাখব গ্লাস হাউস করে, কিন্তু ফুলগুলো বাঁচেনি। আমার গোলাপের গন্ধে অ্যালার্জি, তাই গোলাপের কোনো প্রজাতিকেও রাখিনি। এছাড়া আরও বিভিন্ন ফুলে গোলাপি, হলুদে, লালে জমকালো হয়ে উঠেছে আমার বাগান। আজ ফুলের সৌন্দর্য দেখার মানসিকতা ছিল না। আমার সন্ধানী চোখ আতিপাতি করে খুঁজছিল রঙিন ফুলের মধ্যে একটা ছোট্ট বিশেষ ফুলকে। রঙের বিষয়ে সঠিকভাবে বলা মুশকিল। হয়তো সে পুরোপুরি বেগুনি হয়ে মিশে গেছে ডেজার্ট পিটুনিয়ার ভিড়ে, অথবা গোলাপি হয়ে আইস প্ল্যান্টের মধ্যে চুপ করে লুকিয়ে বসে আছে। কিছুই বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ক্যামোফ্লেজিয়ার পক্ষে সবই সম্ভব। প্রায় গরু খোঁজা খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়ল ঘাসের ফাঁকে ছোট ছোট সাদা ফুল। ঘাস ফুল না, টের পেলাম হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন শুকিয়ে যাচ্ছে। এতগুলো ঘাস ফুল কবে আমার বাগানে ফুটল? আগেই ফুটেছিল? না, এখন, আজকেই। প্রতাপ! প্রতাপ! নিজের কণ্ঠস্বর কি আর তখন চিনতে পারছি না। গলা দিয়ে প্রায় আওয়াজ বেরোচ্ছিল না, তাই চেঁচিয়ে ডাকতে গিয়ে নিজের কানেই নিজের গলা ভীষণ কর্কশ শোনালো। আমার তার স্বরে চিৎকার শুনে প্রতাপ পায় দৌড়াতে দৌড়াতে আসে। আমায় এইভাবে চেঁচাতে ও আগে কখনোই দেখেনি। রীতিমতো ঘাবড়ে গিয়েই সে ছুটে এসেছে। স্যার, 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 বলুন না স্যার। সে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। এত ফুলের ভিড়ে দাঁড়িয়ে তার স্যার কেন এমন অর্তনাদ করছে তা বোধহয় বুঝে উঠতে পারেনি। এগুলো কি? ঘাসফুল স্যার, ঘাসফুল। কি করব ঠিক করতে না পেরে ওর উপরেই রেগে যাই। এই বাগানে ঘাসফুল কেন? স্যার। প্রতাপ থতমত খেয়ে কিছু বলতে যায়, কিন্তু তার আগে ওকে থামিয়ে দিয়েছি। এক্ষুনি কেটে ফেলো, এক্ষুনি, ইমিডিয়েটলি। এখানে আর একটাও ঘাসফুল দেখতে চাই না আমি। আর হ্যাঁ, ওগুলো ছেটে ফেলার আগে মুখে মাস্ক পরে নেবে, নাকে যেন গন্ধ না যায়, বুঝেছ? আমি আর ওখানে দাঁড়াই না। মোরাম বিছানো পথ দিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকি। দেখি প্রতাপ কিছুক্ষণের জন্য হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর এক কোণের স্টোররুম থেকে কাটারি নিয়ে এলো। আমার কথা অবজ্ঞা করেনি। গামছা দিয়ে নাক মুখ পেঁচিয়ে বেঁধেছে। স্বস্তির নিঃশ্বাস পড়ল। প্রতাপ কী ভাবলো কে জানে। হয়তো ভাবলো স্যারের মাথায় ছিট। যাই ভাবুক, ওই ফুলগুলো তো আরও ওখানে থাকবে না। ঘরের তালা খুলে ভেতরে ঢুকতে একটা ভ্যাপসা গন্ধ। সবসময় বন্ধ থাকলে যা হয় আর কি। সকালে চাউমিন খেয়ে বেরিয়েছিলাম, তার সসের গন্ধ এখনও নাকে ঝাপটা মারছে। ভীষণ বিরক্ত লাগলো। আমার কাজের লোক মদন 1 নম্বরের ফাঁকিবাজ। আমিও বেরেছি অমনি সেও জানলা দরজা বন্ধ করে পাড়া ঘুরতে বেরিয়েছে। দিনভর খালি এখানে ওখানে টোটো করে ঘুরে বেড়ায়। অবশ্য আমার ফেরার আগেই সচরাচর ফিরে আসে। আজ তাড়াতাড়ি চলে এসেছি। ফলস্বরূপ মদনের দেখা নেই। অজ্ঞতা আপনা হাত জগন্নাথ। প্রথমেই জানালাগুলো সব খুলে দিলাম। তাকের ওপর রুম ফ্রেশনারটা ছিল, স্প্রে করতে গিয়ে দেখি ফসফস আওয়াজ হচ্ছে। ওটা শেষ। এমন সময় শেষ হতে হলো। বাধ্য হয়ে আমার দামি পারফিউমটা স্প্রে করে দিলাম। অন্তত অসহ্য ভ্যাপসা গন্ধটা তো যাবে। মনে মনে তখন মদনের পূর্বপুরুষের শ্রদ্ধা করে চলেছি। আশ্চর্য, রুম ফ্রেশনারটার যে শেষ হয়ে গেছে সেটার তারও খেয়াল নেই। নতুন কিনে আনা তো দূর, এত টাকা দিয়ে ওকে রেখেছি কেন আমি? পরের বাড়ির ঝিয়ের সাথে গল্পগুজব করার জন্য? মনে মনে গরম হয়ে উঠি। একবার ফিরুক, হতভাগা, তারপর ওর হচ্ছে। ভীষণ খিদে পেয়েছিল। তাড়াতাড়ি কোনো মতে গায়ে 2 মগ জল ঢেলে এলাম। শরীর আর মাথা তো ঠান্ডা হলো, কিন্তু পেটের ভিতরে ইঁদুরের রেস চলছে। মদন কখন ফিরবে তার ঠিক নেই, তাই নিজের হাত পুড়িয়েই কিছু বানিয়ে নিতে হবে। ফ্রিজে হয়তো 1-2 টুকরো ব্রেড এখনও আছে,
তার সাথে ডিমের একটা অমলেট আর চাই যথেষ্ট। রান্নাঘরে ঢুকে বুঝলাম যে কাজটা যতটা সহজ মনে হচ্ছিল ঠিক ততটা নয়। ফ্রিজ থেকে পাউরুটি আর ডিম উদ্ধার করা গেলেও চায়ের পাতা, চিনি কোথায় রাখা কিছুই জানি না। তাকের ওপর সারি সারি শিশি, তার কোনটায় চিনি, কোনটায় নুন, কোনটায় কি সেসব সম্পর্কে কোনো জ্ঞানই নেই। নিজের কিচেনের চেয়ে বরং ল্যাবরেটরিটা আমার কাছে অনেক বেশি চেনা। প্রায় অসহায়ের মতো তন্ন তন্ন করে খুঁজছি সব উপকরণ। খুঁজতে খুঁজতেই রান্নাঘরের ঠিক জানালাটার সামনে এলাম। আর ঠিক তখনই একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এলো। অদ্ভুত মিষ্টি একটা গন্ধ। এমন গন্ধ তো আগে কখনো পাইনি। কেমন যেন নেশা ধরানো সুবাস। আমার ইন্দ্রিয়গুলো সব সতর্ক হয়ে উঠল। এটা কিসের গন্ধ? রান্নাঘরের জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে, তার সাথে সাথে গন্ধটা ছাপটা মেরে ঢুকে পড়ছে। খুব তীব্র নয়, কিন্তু ক্যামোফ্লেজিয়ার গন্ধ কেমন তা জানি না। ডেমনস্ট্রেশনের সময় নাকে মাস্ক পরেছিলাম, কিন্তু শুনেছি গন্ধটা মিষ্টি। গন্ধটা কীরকম? কিসের গন্ধ এটা? ক্যামোফ্লেজিয়া। প্রতাপ! প্রতাপ! প্রায় মৃত্যু ভয়ে আর্তচিৎকার করে উঠেছি। বুকের ভিতরটা কেমন কেমন করছে। একটা বিশাল টারবাইনের মতো ধপধপ করে চলছে। ভীষণ রকমের আকুলি বিকুলি। বোধহয় এখনই হার্ট ফেল করব। আর সময় নেই। সেই মারাত্মক মরণাস্ত্র আজ আমায় শেষ করেই ছাড়বে। স্যার, স্যার! প্রতাপ বোধহয় ঘাসফুল পরিষ্কার করতেই ব্যস্ত ছিল। চিৎকার শুনে কাটারি হাতেই ব্যস্ত সমস্ত হয়ে ছুটে এসেছে। কি হয়েছে স্যার? ভয়ে গলা কাঁপছে। কোনো মতে বললাম, ওটা কিসের গন্ধ? প্রতাপ জোরে জোরে বেশ কয়েকবার নিঃশ্বাস নিয়ে গন্ধটা শুকল। আমি প্রায় দম বন্ধ করে রেখেছি। কিছুতেই ওই বিষ নিঃশ্বাস নেব না আমি, কিছুতেই না। ও, এটা তো জুঁই ফুলের গন্ধ। জুঁই ফুল? আমি নিঃসন্দেহ হতে পারি না। কে বলতে পারে? ক্যামোফ্লেজিয়ার ডিএনএ গঠনে হয়তো জুঁই ফুলের অবদানও আছে। হয়তো তার গন্ধটা জুঁই ফুলের মতোই। জুঁই ফুলের গন্ধ? এখানে জুঁই ফুলের গন্ধ কোথা থেকে আসবে? আপনার মনে নেই স্যার, আপনি তো চারা গাছটা নিয়ে এসেছিলেন। বাগানে জায়গা ছিল না বলে রান্নাঘরের পিছনে লাগিয়েছিলাম আমি। কেটে ফেলো। সে বোধহয় আমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারল না। কেমন বেকুবের মতো দাঁড়িয়ে আছে। বোধহয় বুঝতে পারছে না যে কি করবে। একদম গোড়া থেকে কেটে ফেলো। জুঁই ফুলের গাছ চাই না আমার। একদম উপরে ফেলো। এই গন্ধ যেন আমি আর না পাই। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে মাথা নাড়ে। ঘাস ফুলগুলো সব কেটে দিয়েছ? হ্যাঁ। ঠিক আছে, এটাকেও? ঠিক আছে স্যার। প্রতাপের মুখ বিষণ্ণ। বাগানের প্রত্যেকটা ফুল গাছ তার বড় প্রিয়। বড় যত্নে প্রায় সন্তানের মতো করে সে বড় করে তুলেছে প্রত্যেকটা গাছ। আর আজ তাকে আমি সেগুলো কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। মনে হলো ওকে কসাইয়ের কাজ দিয়েছি। একবার মনে হলো ডেকে বারণ করে দিই। পরক্ষণে মনকে বোঝাই, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হয়তো এই নিরীহ ফুলের মধ্যেই নিরীহ তার মুখ করে বসে আছে ক্ল্যামোফেজিয়া। আমায় শেষ করার মতলবে বিষ সৌরভ ছড়াচ্ছে। তখনও হাত পা কাঁপছিল। কোনো মতে আবার বসার ঘরে ফিরে আসি। আজ আর রান্না করার মতো অবস্থা নেই। কোনো মতে শুকনো পাউরুটি আর জল খেয়েই চালাতে হবে। কিছুক্ষণ বসে থাকার পর মনে হলো একটু ধাতস্থ হয়েছি। আস্তে আস্তে উঠে ল্যাপটপটাকে নিয়ে এলাম। অনেক কাজ পড়ে আছে। ডক্টর হিঙ্গরানির জন্য কিছু প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। ডক্টর কাজে গাফিলতি একদম বরদাস্ত করেন না। ফ্রিজে নতুন একটা হুইস্কির বোতল ছিল। আমি সচরাচর খুব টেনশন না হলে ড্রিঙ্ক করি না, কিন্তু আজ একটা ড্রিঙ্ক নিজেই বানিয়ে নিয়েছি। যে অবস্থায় আছি তাতে একটু অ্যালকোহল পেটে না পড়লে কাজ হবে না। ল্যাপটপে এক মনে কাজ করতে করতে মগ্ন হয়ে গিয়েছিলাম। কখন যে বাইরে ঘন অন্ধকার নেমে এসেছে তা খেয়াল নেই। হুইস্কির প্রভাবে হোক বা অন্য যে কোনো কারণে ক্যামোফ্লেজিয়ার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হুঁশ ফিরল মদনের ডাকে। বাবু! আগে ভেবেছিলাম ও এলে একচোট বকাবকি করব, কিন্তু এখন সেই ইচ্ছেটা টের পেলাম না। আপনি আজ তাড়াতাড়ি ফিরেছেন? কিচ্ছু খাননি নিশ্চয়ই? খেয়েছি। রাত্রে কি খাবেন বাবু? রুটি কর, আর ডিম কষা হলেই চলে যাবে। আচ্ছা শোন। হ্যাঁ বাবু, রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে, দোকান থেকে একটা আনিয়ে রাখিস। ওকে। ওকেটা ওকের মদনীয় সংস্করণ। আমাকে প্রায় ওকে বলতে শোনে, সেখান থেকেই রপ্ত করেছে। মদন চলে গেল রান্নাঘরে। আমি আবার কাজে মন দিলাম। প্রজেক্ট রিপোর্ট শেষ করতে করতেই রাত 10টা বাজলো। তারপর কয়েকটা ইমেল পাঠালেই আজকের মতো কাজ শেষ। ঘড়িতে ঢং ঢং করে 10টার ঘন্টা পড়ছে।
আমি প্রায় ল্যাপটপের মধ্যে মাথা খুঁজে ইমেল টাইপ করছি, ঠিক তখনই মোবাইল ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। একটু বিরক্ত হলাম। কাজের সময় ফোন বাজলে ভীষণ বিরক্ত লাগে। এখনও 7টা ইমেল পাঠাতে হবে আমায় দেশ বিদেশের নানা বিজ্ঞানীকে, লম্বা লম্বা বয়ানের চিঠি, সময় লাগবে। তার উপরও একটা স্পেলিং মিস্টেক হওয়া চলবে না। একটা বানান ভুল হলেও ডক্টর আমায় বকাবকি করে রাখবেন না। যথাসম্ভব সতর্ক হয়ে কাজ করছি। এমন সময় কে আবার জ্বালাতে ফোন করলো। প্রথমে ভেবেছিলাম ফোন ধরবো না, কিন্তু আর চোখে তাকিয়ে দেখি ফোনের ডিসপ্লেতে জ্বলছে নিপছে কলিং গৌতম। আমার মনে একটা তীব্র আশঙ্কা উন্মত্তের মতো নাচতে শুরু করলো। গৌতম এখন ফোন করছে কেন? সচরাচর সে খুব একটা ফোন করে না, যা কথা হওয়ার তা ল্যাবেই হয়। আজও বেরিয়ে আসার আগে ওকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছি। ডক্টর হিঙ্গরানি ল্যাবে আছেন। আমি আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে ওকে ডিউটিতে থাকতে হয়েছে, কিন্তু সে ফোন করছে কেন? আবার কি হলো? তাড়াতাড়ি ফোনটা ধরি। হ্যালো। ও প্রান্ত থেকে ভেসে এলো গৌতমের ভাঙা ভাঙা উত্তেজিত স্বর। স্যার। বলছি, বলো। ডক্টর হিঙ্গরানি ল্যাবে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। অসম্ভব ব্রিদিং ট্রাবল, নিঃশ্বাস নিতে পারছেন না। আমি ওনাকে লাইফ কেয়ারে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, আপনি ইমিডিয়েটলি চলে আসুন। আমার ব্রহ্মতালু থেকে পায়ের নখ অবধি যেন বরফ হয়ে গেল। হাতটা ভীষণ অবশ লাগছে। ফোনটা ঠিক করে হাত থেকে পড়ে গেল মেঝেতে। ব্রিদিং ট্রাবল, না আবার ক্যামোফ্লেজিয়া। লাইফ কেয়ারের আইসিইউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন ডক্টর হিঙ্গরানি। ভেন্টিলেশন চলছে। ডাক্তারবাবু প্রথমে ভিতরে কাউকে অ্যালাউ করছিলেন না। অনেক আকুতি মিনতির পর আমাকে কয়েক মুহূর্তের জন্য কাছে যাওয়ার অনুমতি দিলেন। ডক্টর হিঙ্গরানির পাশের বেডটাতেই ডক্টর সুকুমার বসু শুয়ে আছেন। তিনিও কোমায় আছেন, মুখটা বিবর্ণ। কেউ যেন ব্লটিং পেপার দিয়ে সমস্ত রং শুষে নিয়েছে। চোখ দুটো আঠা দিয়ে যেন আটকানো। অসম্ভব তীক্ষ্ণ দৃষ্টি ছিল ডক্টর বসুর। ভারী কাচের চশমার ফাঁক দিয়ে যখন তাকাতেন তখন মনে হতো একেবারে ভিতর অবধি দেখে নিচ্ছেন, অথচ এই চোখ দুটো হয়তো আর কখনো খুলবে না। আর তার পাশেই ডক্টর হিঙ্গরানি। অমন দাপুটে মানুষটাকে এত অসহায় আগে আর কখনো মনে হয়নি। কি শীতল নিরাপত্তাহীনতায় পড়ে আছেন বিছানায়, মুখে মৃত্যুর পাণ্ডুর ছায়া। কেন জানি না, যদিও আমি খুব শক্ত মানুষ। আমি আমার বাবার মৃত্যুতেও কাঁদিনি, কিছুতেই আমার চোখে জল আসে না, কিন্তু আজ কেঁদে ফেললাম। ডক্টর হিঙ্গরানির দিকে তাকিয়ে চোখে জল ভরে এলো। আর নিজেকে সামলাতে পারি না। কোনো মতে আইসিইউ থেকে টলতে টলতে বেরিয়ে এসেছি। গৌতম বাইরেই দাঁড়িয়েছিল। আমার অবস্থা দেখে সে ভুলে গেল যে আমি ওর স্যার। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে জড়িয়ে ধরেছে আমাকে। স্যার, এইটুকু বলারই অপেক্ষা ছিল। ওর বুকে মাথা রেখে ছোট শিশুর মতো হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লাম। ওর চোখেও জল। ডক্টর হিঙ্গরানিকে ভালোবাসে না এমন লোক বোধ হয় নেই। ভীষণ মেজাজি লোক ঠিকই, কিন্তু দয়ামায়া কাকে বলে তা বোধহয় ওর কাছ থেকেই শিখতে হয়। কি ছিলাম আমি, কতটুকু ছিলাম। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল চোখে, কিন্তু সংস্থান ছিল না। বাবার সামান্য রোজগারে স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনাই ছিল না। সেই সময় ডক্টর হিঙ্গরানি আমার হাত ধরেছিলেন। ঈশ্বর সকলের জীবনে একজন না একজন দেবদূত পাঠান। আমার সেই দেবদূত এখন আইসিইউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ আমার কিছুই করার নেই। কি অসহায় আমি। গৌতম বিড়বিড় করে যেন আপন মনেই বলে, ফুলের বুকেটার জন্যই এই সর্বনাশ। আমি ওর কথাটা ঠিক ধরতে পারি না। অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে আবার বলল, আপনি চলে যাওয়ার প্রায় 3 ঘন্টা পরে একটা ফুলের বুকে এসেছিল স্যার। আমার চোয়াল শক্ত হয়ে ওঠে। বুঝতে অসুবিধা হলো না যে গৌতমের সংদিগ্ধ ইঙ্গিত কোন দিকে। ক্যামোফ্লেজিয়া। ও আমার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ে। আপনি বুঝতে পারছেন না স্যার? পরপর ইনসিডেন্টগুলো দেখুন, সবকটা সিমটম দেখুন। যখন আমি ডক্টর হিঙ্গরানির চিৎকার শুনে ছুটে যাই তখন ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এবং সবচেয়ে বড় কথা যে উনি কনফিউজড হয়ে গিয়েছিলেন। নার্সিংহোম শব্দটাও ঠিকমতো বলতে পারছিলেন না। একবার জল খেতে চাইছিলেন, কিন্তু যখন জল দিতে গেলাম তখন জলের দিকে এমন করে তাকালেন যেন জিনিসটা কি বুঝতে পারছেন না। এখানে আসার পর ডক্টর বললেন মেজর কেস অফ অ্যাসিস্টল, কোনো কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছিল না তখন। ও চুপ করে থাকে কিছুক্ষণ। বলাই বাহুল্য যে এই হার্ট অ্যাটাক, সাইনাস, ট্যাকিকার্ডিয়া, ভেকিলার অ্যারাদমিয়া, কনফিউশন এবং অ্যাসিস্টল এগুলো সব অ্যাকনিটামের লক্ষণ। ক্যামোফ্লাজি যে সব কিছুর মূলে তা বুঝতে আর বাকি রয়েছে না স্যার। বকেটা কে পাঠিয়েছিল জানো? না, বকেটার উপর কোনো নামও লেখা ছিল না।
একগুচ্ছ নানা রঙের ফুলের বুকে ছিল, শুধু এইটুকু মনে আছে। আর যখন ডক্টর হিঙ্গরানি পড়ে গিয়ে ছটফট করছিলেন তখন তার পাশে পড়েছিল বুকেটা। ফাইন, চলো গৌতম। কোথায়? অফিসে। লেটস গো। বুকেটা কে পাঠিয়েছে দেখা দরকার। গৌতম প্রথম একটু কিন্তু কিন্তু করলেও পরে রাজি হয়ে গেল। ওর গাড়িতেই ফের আমরা ফিরে গেলাম ল্যাবে। ল্যাবরেটরির একটা চাবি সবসময় আমার সাথেই থাকে, সুতরাং ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু অবাক কাণ্ড, পুরো ল্যাবরেটরি তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না বুকেটা। সেটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যে ঘরে ডক্টর পড়েছিলেন সেই ঘর থেকে শুরু করে ডাস্টবিন পর্যন্ত আমরা সব খুঁজে ঘেঁটে দেখলাম, কিন্তু ফুলের তোড়াটা অধরাই থেকে গেল। অনেকক্ষণ খোঁজার পর যখন আমরা হতক্লান্ত হয়ে রণভেঙ্গ দিলাম, ততক্ষণে প্রায় ভোর হয়ে এসেছে। গৌতম রীতিমতো হাঁপাচ্ছে। কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল, কেউ সরিয়ে নিয়েছে। আমি শিওর বুকেটা এখানেই পড়েছিল, কিন্তু কেউ। কে? একটা কথা মনে হচ্ছিল স্যার। কি? ডক্টর টোরি, ডক্টর বসু ও ডক্টর হিঙ্গরনের মতো লোক এত বড় একটা কাঁচা কাজ করলেন কি করে? মানে মানে কোনো অ্যান্টিডোটের বন্দোবস্ত করেই ক্যামোফ্লেজিয়ার মতো বিষধর জিনিস আবিষ্কার করবেন? এত বড় মূর্খ কি তারা ছিলেন? আমি গৌতমের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকি। এই কথাটা এতক্ষণ আমার মাথায় আসেনি কেন? কিন্তু অ্যান্টিডোট যদি থাকে তবে সেটা তারা নিজেরা ব্যবহার করেননি কেন? গৌতমকে কথাটা বলতেই ওর উত্তর হয়তো সুযোগ পাননি। বোঝার আগেই বিষ কাজ করতে শুরু করেছে। হতে পারে। তাহলে সেক্ষেত্রে তার অ্যান্টিডোট এখানেই থাকবে, হয় অ্যান্টিডোট কিংবা তার ফর্মুলা। যতদূর জানি অ্যাকোনিটামের অ্যান্টিডোট হিসেবে নাক্স ভম কিংবা ক্যাম্ফার ইউজ হয়। একবার গোটা ফর্মুলাটা পেয়ে গেলে বানিয়ে নিতে অসুবিধা হবে না। চিয়ার আপ, খোঁজো গৌতম, খোঁজো। শুরু হলো খোঁজাখুঁজি। গৌতম আর আমি দুজনেই বুঝতে পারছিলাম যে ক্যামোফ্লেজিয়ার প্রকোপ এরপর আমাদের উপরেই পড়বে। আমাদের অবস্থাও ডক্টর টোরি, ডক্টর বসু বা ডক্টর হিঙ্গরানির মতো হবে। তাই অ্যান্টিডোট বা তার ফর্মুলা পাওয়া আমাদের কাছে জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুজনেই মরিয়া হয়ে খুঁজছি। যে কোনো মূল্যেই হোক জিনিসটা পেতেই হবে, নয়তো আমাদেরও শেষ করে ছাড়বে ওই ছদ্মবেশী ঘাতক। ডক্টর হিঙ্গরানির প্রাইভেট ল্যাব আজ খোলা ছিল। উনি অসুস্থ হয়ে পরেই দরজা বন্ধ হয়নি। আর কেউ পাসওয়ার্ড জানতো না। মনে হলো হয়তো ডক্টর অ্যান্টিডোটেরও ওই ঘরেই রেখেছেন। গৌতম, তুমি বাইরেটা খোঁজো, আমি প্রাইভেট ল্যাবের দিকে পা বাড়াই। আমি ভিতরটা দেখছি। ল্যাবের ভিতরে সারি সারি শিশিতে নানা রকম কেমিক্যাল, কোনোটা সবুজ আবার কোনোটা বা গোলাপি। ছোট ছোট কাচের শিশিতে নানান রকম তরল। এত শিশি আর বোতলের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। এর কোনটায় আমাদের ইঙ্গিত বস্তু লুকিয়ে আছে? অ্যান্টিডোট ছাড়া ফুলটা তৈরি হলো কি করে? যখন এটা তৈরি হচ্ছিল তখন থেকেই নিশ্চয়ই বিজ্ঞানীরা গ্যাস মাস্ক পরেছিলেন না। ক্যামোফ্লেজিয়ার গন্ধ কখনো না কখনো তাদের নাকে গিয়েই থাকবে। মনে আছে ডক্টর হিঙ্গরানি বলেছিলেন গন্ধটা মিষ্টি। যদি গন্ধ তাদের নাকেই না যায় তবে বুঝলেন কি করেছে গন্ধটা মিষ্টি? দৃঢ় বিশ্বাস হলো, তার মানে অ্যান্টিডোট আছে। গবেষণা চলাকালীন বিজ্ঞানীরা ফুলের গন্ধ পেয়েছিলেন, কিন্তু তখন তাদের কিছু হয়নি। অ্যাকোনাইট কাজ করতে বেশি সময় নেয় না, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই কাম তামাম করে ফেলে। সুতরাং তখন তারা নিশ্চয়ই অ্যান্টিডোট নিয়েছিলেন। ওটা ওখানেই কোথাও আছে, কিন্তু কোথায়? ল্যাবের ভিতর একটা মস্ত বড় ফ্রিজার -6 ডিগ্রিতে সেট করা আছে। এটাকে -40 ডিগ্রি অবধি সেট করা যায়। গ্লাভস পরে ফ্রিজারের দরজা খুলতেই হাড় হিম করা ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ায় ভিতর দিয়ে দেখা যাচ্ছে আরও কিছু ছোট ছোট শিশি, গায়ে লেবেল সাটা। সামনের ব্লকে বড় বড় করে লেখা অ্যান্টিডোটস। এগুলোই অ্যান্টিডোট? নানান বিষ নিয়ে কাজ করেন ডক্টর, তাই প্রত্যেকটা বিষের ওষুধও তৈরি করা থাকে। সারসা শিশির মধ্যে আর্সেনিক অ্যান্টিডোট, থ্যালিয়াম অ্যান্টিডোট, সায়ানাইড অ্যান্টিডোট, নিউরোটক্সিন, LD50 অ্যান্টিডোট সবই চোখে পড়ল, কিন্তু ক্যামোফ্লেজিয়ার নেই। আশ্চর্যের ব্যাপার, ক্যামোফ্লেজিয়ার অ্যান্টিডোট এখানে নেই কেন? তবে কি অন্য কোথাও? প্রথমে সবকটা শিশি নামিয়ে নিয়ে দেখলাম, নেই। ল্যাবরেটরি প্রায় তছনছ করে খুঁজছি, নেই। কাগজপত্র, ফাইল ঘেটে দরকারি অদরকারি কাগজ ছড়িয়ে ছিটিয়ে একসা করলাম। আমরাই তৈরি করা প্রজেক্ট রিপোর্ট, ডিফেন্স মিনিস্ট্রির চিঠি, ক্যামোফ্লেজিয়ার ইন্স্যুরেন্স পেপার সব বেরোলো, কিন্তু ফর্মুলা নেই। হতক্লান্ত হয়ে মেঝের উপরেই বসে পড়েছি। আবার ভীষণ কান্না পেয়ে গেল। ডক্টর হিঙ্গরানির জন্য নয়, নিজের কথা ভেবে। শেষ পর্যন্ত আমাকেও বিষ নিঃশ্বাস নিয়ে অসহায় গিনিপিগের মতো মরতে হবে। চোখের সামনে দেখলাম ক্যামোফ্লেজি আমার পিছনে ধাওয়া করছে। নীল বিষাক্ত শরীরে আমি। না, এভাবে এত সহজে মরব? আমিও বিজ্ঞানী। এই কাগজপত্রের মধ্যে আর কিছু না হোক কোথাও না কোথাও ক্যামোফ্লেজিয়ার DNA কোড রয়েছে। যদি একবারও সেটা পাই তবে নিজেই তার অ্যান্টিডোট তৈরি করতে পারি। শুধু একবার ঠান্ডা মাথায় আমার কাগজটা দেখতে হবে।
ফাইলের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম প্রাইভেট ল্যাব থেকে। গৌতম ততক্ষণে সমস্ত ডিভিডি সিডি চালিয়ে দেখে নিয়েছে। কম্পিউটার তন্ন তন্ন করে খুঁজে দেখেছে ডক্টর টোরি, ডক্টর বসু আর ডক্টর হিঙ্গরানির নিজস্ব কম্পিউটার তাদের কেবিনেই থাকে। সব কটা দেখেছে, এমনকি আমার কম্পিউটারটাও ছাড়েনি। যদি কোনো সিডিতে বা কম্পিউটারে ক্লেমোফ্লেজিয়ার প্রেজেন্টেশন থাকে কিংবা তার অ্যান্টিডোটের প্রেজেন্টেশন, আজকাল বিজ্ঞানীরা কম্পিউটারেই তাদের রেকর্ড বেশি রাখেন, তাই সে তাও দেখতে বাকি রাখেনি। কিন্তু ডক্টর হিঙ্গরানিকে আমি হাড়ে হাড়ে চিনি। তিনি কম্পিউটারে রাখার লোক নন। দেখা গেল আমার চেনাটাই সঠিক। গৌতম সব কম্পিউটার ঘেটেও কিছু পায়নি, হয় সেগুলো কেউ সরিয়ে দিয়েছে, নয়তো ডক্টররা কম্পিউটারে জিনিসটা রাখেননি। এখন কি করব স্যার? কিছুই তো পেলাম না। পাওয়া যাবে গৌতম, নিশ্চয়ই পাবো আমরা। ওকে সান্ত্বনা দিই। আমি বাড়িতে বসে ঠান্ডা মাথায় কাগজপত্র দেখব। আমার দৃঢ় বিশ্বাসের মধ্যে কিছু আছে। যদি ক্যামোফ্লেজিয়া ডিএনএ কোডও পেয়ে যাই, তবে তা থেকে অ্যান্টিডোট বানিয়ে নিতে পারি। শুধু এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা দরকার। এখন তুমি বাড়ি যাও। সকাল 10টার আগে তো ভিজিট করতে দেবে না। আমিও আসব। চলুন স্যার, আপনাকে বাড়িতে ড্রপ করে দিই। চলো। বাড়ি ফিরতে ফিরতে সকাল 7টা বাজল। সারা রাত জেগে খোঁজাখুঁজি করে দুজনেই ভীষণ অবসন্ন হয়ে পড়েছি। বিশ্রাম দরকার। আসার পথে আমাদের দুজনের কোনো কথা হয়নি। কোনো এক ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছিল। আমি অন্যমনস্কভাবে ফাইলের কাগজ উল্টাপাল্টা দেখছিলাম। গৌতম ড্রাইভ করছিল, কোনো কথা বলেনি। আমাদের অমোঘ আশঙ্কা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। আমাকে ড্রপ করার সময় গৌতমই প্রথম মুখ খুলল। আমার মনে হয় স্যার, কেউ সব রেকর্ড মুছে দিয়েছে। আমাদের মধ্যে কেউ, আর বোধহয় বাঁচার উপায় নেই। দেখলাম ওর উদ্ভ্রান্ত চোখে জল চিকচিক করছে। আমারও মনে এই সন্দেহটা ঘুরছিল। কেউ ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলেছে অ্যান্টিডোট। হয়তো কাগজপত্র গায়েব করে দিয়েছে। বুঝতে পারছিলাম না ওকে কী বলবো। কিছু বলার আগেই সে আবার বলল, আসছি স্যার, সাবধানে থাকবেন। গৌতম চলে গেল। আমি নিজের বাড়ির দিকে পা বাড়াই। একটু বিশ্রাম দরকার। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। একটু ঘুম দরকার। কিন্তু এ কি? বাগানের পাশ দিয়ে যেতে যেতেই চমকে উঠলাম। কাল প্রতাপকে বলেছিলাম ঘাসফুলগুলো ছেটে ফেলতে। ওকে কাটারি দিয়ে ঘাসফুল ছাড়তেও দেখেছি। তবে এগুলো কি? বাগান আলো করে ঘাসের মধ্যে ছোট ছোট সাদা ফুল শিশির মেখে ঝলমল করছে। কাল সংখ্যায় কম ছিল, কিন্তু আজ প্রায় গোটা বাগান জুড়েই। মনে হলো ফুলগুলো বোধহয় আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে। এত তাড়াতাড়ি এত ঘাসফুল কোথা দিয়ে এলো? সংখ্যায় প্রচুর, আর সারা বাগানই প্রায় ছেয়ে ফেলেছে। এগুলো কালো ছিল না, ঘাসফুল নয়। এ ঘাসফুল হতেই পারে না। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলাম, পুরো বাগানের ঘাসই উপড়ে ফেলব। ঘাস কাটার মেশিনটা আছে স্টোর রুমে, ওটা দিয়েই নিকেশ করব রক্তবীজের বংশধরদের। ঘাসও থাকবে না, ঘাস ফুলও নয়। আজ আর প্রতাপকে ডাকলাম না। এ কাজ নিজের হাতেই করে ফেলা ভালো। ওকেও বিশ্বাস করতে পারছি না। আমিই দেখে নেব। গ্রাস কাটার চলতে শুরু করলো। চোখের সামনে দেখলাম ঘাসের গোড়া থেকে উপড়ে যাচ্ছে। সাদা ছোট ছোট ফুলগুলো নেতিয়ে পড়ছে ছিন্নমূল হয়ে। নাক আগেই ঢেকে নিয়েছিলাম, তাই গন্ধ পাওয়ার সম্ভাবনাই ছিল না। ঘাস কাটতে কাটতে একটা পৈশাচিক আনন্দ টের পাই, যেন আমার মাথায় দানব ভর করেছে। সব কেটে ফেলবো, সব শেষ করব, সব কটাকে জমের দৌড়ে পাঠাবো। দেখতে দেখতে গোটা বাগান সাফ হয়ে গেল। ঘাসগুলো বিধ্বস্ত হয়ে উপরে পড়ে আছে, তার সাথে ঘাসফুলও। হিংস্র আনন্দে তাকিয়ে দেখলাম আমার বাগান ন্যাড়া হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। প্রতাপ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দৃশ্য দেখে আঁতকে উঠেছে। বাগানে কোনো ঘাস নেই। সে পাগলের মতো ছুটে আসে, প্রায় হাহাকার করে ওঠে, স্যার এ কি করছেন? আমি রক্ত চোখে ওর দিকে তাকাই। নিঝুম এক রাত কাটিয়ে দুশ্চিন্তায় চেহারাটা উন্মাদের মতো লাগছিল। লাল চোখ, উস্কো খুস্কো চুল, মুখে না কামানো দাড়ি। ও বোধহয় এই রূপ দেখে ঘাবড়ে গেল, কিছু বলতে গিয়েও থেমে যায়। আশেপাশে তাকিয়ে দেখি ছোট ছোট ফুলের ঝাড় জলজল করছে। এত ছোট ছোট নানা রঙের ফুল কবে এলো আমার বাগানে? একেবারে গাছ আলো করে কোথায় কোথায় ফুটে আছে। মনের ভিতরে সন্দেহ আর আশঙ্কা একসাথে দানবের মতো দাপাতে শুরু করে। ওগুলো কি? কি ওগুলো? বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ও ফুল যে কোনো জায়গায় যে কোনো রঙের ছদ্মবেশে ফুটে থাকতে পারে। না, ফুল চাই না আমি। এ বাগানে কোনো ফুল থাকবে না, কোনো ফুল না, কোনো গাছ না। বরং বাগানটাই দরকার নেই, বাগানটাই থাকবে না। ওরাও সব উড়িয়ে দাও, কিচ্ছু দরকার নেই। নিজের প্রাণের চেয়ে বেশি কিছু না, কোনো সৌন্দর্য, কোনো সৌরভ, কিচ্ছু না। প্রতাপকে দিয়ে কাজটা করালাম না। বলা যায় না, হয়তো মায়া পরে একটা দুটো গাছ রেখে দেবে,
তাই নিজের হাতেই এক এক করে সব ধ্বংস করলাম। আমার বাগান নিমিষের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হিরোশিমা নাগাসাকির মতো ধ্বংসস্তূপে পরিণত হলো। যে গাছগুলোকে নিজে এনেছিলাম, সাজিয়ে তুলেছিলাম বাগানে, সেই গাছগুলোকে নির্মম হাতে তুলে ফেলে দিলাম। ফুল বড় ভালোবাসতাম আমি। আজ সবচেয়ে বেশি ভয় পাই এই ফুলকেই, ঘেন্না করে এই ফুলকে আমি। বিকেলের দিকে ভিজিটিং আওয়ারে আরেকবার দেখে এলাম দুই বৈজ্ঞানিককে। অবস্থার উন্নতি কিছুই হয়নি, বরং ইন্টেন্সিভ কেয়ারে ডাক্তারদের ব্যস্ততা দেখে মনে হলো আজ বোধহয় দুজনেরই অবস্থা খারাপ। আমরা আজ আর ভেতরে ঢোকার অনুমতি পেলাম না। বাইরে দাঁড়িয়ে জানলার কাছ দিয়ে দেখলাম মৃত্যুশয্যায় শায়িত দুই বৈজ্ঞানিককে। ডক্টর হিঙ্গরানির ছেলে বিদেশে থাকে, খবর পেয়েছে কিন্তু এসে পৌঁছতে পারেনি। ডক্টর বসুর স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে আছেন। কত রাত ঘুমননি কে জানে। চোখের তলায় কালি পড়েছে। তার দিকে তাকাতেও পারছিলাম না, কথা বলার সাহসও হলো না। ডিফেন্স মিনিস্ট্রির একজন হোমরা চোমরা এসেছিলেন আজ। গম্ভীর মুখ করে বাইরে থেকে ব্যাপারটা দেখে গেলেন। তার মুখে একটা নিরাশার ছাপ লক্ষ্য করছিলাম। সেটা আবিষ্কারটা হাতছাড়া হয়ে যাওয়ার জন্য, না দুই বিজ্ঞানীর অবস্থা দেখে কে জানে। গোটা ভিজিটিং আওয়ারটাই বাইরে দাঁড়িয়ে কেটে গেল। বিকালবেলা ফিরে এলাম বাড়িতে। বাগানের জায়গায় এখন মরুভূমির মতো নিষ্ফলা এক টুকরো জমি খা খা করছে। অন্য সময় হলে বুকের ভেতরটা হু হু করে উঠল, কিন্তু আজ আমি নিষ্ঠুর। স্নায়ুর উপর দিয়ে ভীষণ চাপ যাচ্ছিল। এক প্যাক হুইস্কি তৈরি করতে করতে অনুভব করলাম গোলাপের গন্ধ। সারা ঘরে হালকা গোলাপের গন্ধ ছড়িয়ে আছে। কিছুক্ষণের যেন হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেল। গোলাপের গন্ধ কোথা দিয়ে আসছে? বাগানের ত্রিসীমানায় আগেই কোনো গোলাপ ছিল না, এখন তো বাগানটাই নেই, তবে গোলাপ কোথা দিয়ে এলো? হঠাৎই বুঝতে পারলাম শরীরটা খারাপ লাগছে। হার্টবিট বেড়ে গেছে। আমার গোলাপের গন্ধে অ্যালার্জি। আমার ড্রয়ারের সামনেই নেস্ট্রোফর্মিন রাখা থাকে, অ্যালার্জির ওষুধ। ফল থেকে বের করে একটা খেয়ে নিলাম। গোলাপের গন্ধটা তাড়ানো দরকার। কোথা থেকে আসছে কে জানে। জানালার দরজা বন্ধ করে রুম ফ্রেশনার ছড়িয়ে দিয়ে চতুর্দিকে। মদন আজ সকালেই নতুন রুম ফ্রেশনারটা দোকান থেকে নিয়ে এসেছে বোধহয়। সব কাজ শেষ করে নিশ্চিন্ত হয়ে ফের কাজে লেগে যাই। ল্যাব থেকে আনা কাগজগুলো খুব মন দিয়ে পড়তে শুরু করেছি। অদরকারি কাগজপত্রই বেশি। ক্যামোফ্লেজির কয়েক কোটি টাকার ইন্স্যুরেন্স আছে, তার কাগজপত্র, ডিফেন্সের চিঠি, কিছু মেকানিক্যাল কেমিক্যাল কেনার রসিদের কপি, অ্যাকোনোটিরাম কেনার রসিদ। দেখতে দেখতেই চোখ পড়ল একটা কাগজে কি যেন হিজিবিজি লেখা। কোনো সন্দেহ নেই যে এটা ডক্টর হিঙ্গরানির হাতের লেখা। তার মতো দুর্বোধ্য হিব্রুর মতো লেখা আর কারণ নেই। কিন্তু এসব কি হিজিবিজি এঁকেছেন? দেখে মনে হচ্ছে একটা প্ল্যানিং, ডিএনএ কোডের প্ল্যানিং। উত্তেজনায় শরীর টান টান হয়ে উঠল। এই তবে ক্যামোফ্লেজিয়ার ডিএনএ কোডের ছবি। এত খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত পাওয়া গেল। কিন্তু এ কি? এর মধ্যে অ্যাকোনিটামের ডিএনএ তো দেখছি না, বরং কিছু সাপের বিষের সাইকেল দেখা যাচ্ছে। ক্যামোফ্লেজিয়া সাপের বিষে তৈরি। ডক্টর হিঙ্গরানি কি তবে ভুল বলেছিলেন, বা চেপে গিয়েছিলেন আমাদের কাছে আসল সত্যিটা? আমি ভালো করে কাগজটা দেখতে চাইলাম, কিন্তু ক্রমশই শরীরটা কেমন যেন অবসন্ন হয়ে আসছে। গোলাপের গন্ধটা আরও তীব্র। ভীষণ অসুস্থ মনে হচ্ছে নিজেকে। চোখের ঝাপসা দেখছি, বুক ধরফর করছে। সব দরজা জানালা বন্ধ, তবে গোলাপের গন্ধ আসছে কোথা দিয়ে? মদন কি ঘরে কোথাও গোলাপ এনে রেখেছে নাকি? আমি হুইস্কির গ্লাসে কয়েকটা উত্তেজিত চুমুক লাগাই। তারপর ফাইল থেকে আরও কয়েকটা নেস্ট্রোমাফিন বের করে টপাটপ খেয়ে ফেলি। অ্যালার্জিটা ক্রমশই বাড়ছে। দেখতে হবে গোলাপ কোথায় রাখা আছে। অদ্ভুত ব্যাপার, সমস্ত ঘর খুঁজেও কোথাও গোলাপের একটা পাপড়ি তো দূরের কথা, একটা কাটাও নজরে এলো না। কোথাও গোলাপ নেই বাড়িতে। তবে এবার একটা আশঙ্কা মনের মধ্যে চেপে বসল। ক্যামোফ্লেজিয়ার গন্ধ কি তবে গোলাপের মতো? ক্রমশই মনে হচ্ছে বুকের উপর কিসের জন্য একটা ভয়ানক চাপ। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করি, কিন্তু পারছি না। দেহ অবশ হয়ে আসছে। প্রচণ্ড বমি পাচ্ছে, দরদর করে ঘামছি। বুঝতে পারছি এ যাত্রা বোধহয় আর বাঁচব না। নার্ভগুলো কাজ করা ছেড়ে দিয়েছে, বুকে ভীষণ কষ্ট। এই ক্যামোফ্লেজিয়ার সিম্পটম, নির্ঘাত ক্যামোফ্লেজিয়া। কিন্তু কোথায়? আমার বাগানে আর কোনো ফুল নেই, আশেপাশে কোনো ফুল চোখে পড়েনি। ভেবেছিলাম ক্যামোফ্লেজিয়া আমি অনেক দূরে ফেলে আসতে পেরেছি। অক্সিজেন, আর একটু অক্সিজেন দরকার। আমি ধরফর করছিলাম একটু অক্সিজেনের জন্য। চোখে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারছি ক্যামোফ্লেজিয়া আমার খুব কাছেই আছে। জ্ঞান হারাবার আগে শুনতে পেলাম আমার মোবাইল ফোন বাজছে। আমার খুব প্রিয় রিংটোন, কারেন কার্পেন্টারের গলা, জাস্ট লাইক মি গানটা। আর তারপরেই সব অন্ধকার।
মনে হচ্ছিল কোথাও একটা ভেসে বেড়াচ্ছি। না, এই জবরজং শরীরটা নিয়ে নয়, বরং বেশ সূক্ষ্ম একটা অস্তিত্ব টের পেলাম। এত হালকা নিজেকে কখনো মনে হয়নি। এত মুক্তও নয়, অনাবিল অন্ধকারের মধ্যে যেন সাঁতরে বেড়াচ্ছি। সাঁতরাতে টের পেলাম যে শরীরটা হঠাৎ করে বড় ভারী হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে কে আলো জ্বেলে দিল দুম করে। শান্ত নিস্তব্ধতা ভেঙে নানা রকম আওয়াজ কানে আসছে। দপ করে যেন চোখের সামনে লক্ষ হ্যালোজেন জ্বলে উঠল। জন্ম যন্ত্রণাদের যেন দ্বিতীয়বার অনুভব করলাম। মনে হচ্ছিল আমি কোনো গহ্বর থেকে বেরিয়ে আসছি। চতুর্দিকে অনেক আওয়াজ, অনেক আলো আমায় কষ্ট দিচ্ছে। অনুভূতিগুলো যেন একটা অদ্ভুত পীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো মতে চোখ মেলে তাকাই। কে আমায় এমনভাবে বিরক্ত করছে? কেনই বা করছে? দিব্যি তো ছিলাম একা একা। কে? আলোর তীব্রতায় কিছুক্ষণের জন্য চোখ বুজে ফেলেছিলাম। আবার তাকানোর চেষ্টা করি। এত আলো, আমি কোথায়? অনুপম? কেউ আমার নাম ধরে ডাকছে। আমার মুখের সামনে দুটো ঝুঁকে পড়া উদ্বিগ্ন মুখ। চিনতে পারলাম না, সব ঝাপসা। শরীরটাকে ভীষণ ভারী মনে হচ্ছিল। কোনো মতে উত্তর দিই, থ্যাংক গড, জ্ঞান ফিরেছে। হি ইজ ওকে, হি ইজ গেইনিং সেন্স। ভীষণ ঘুম পাচ্ছিল। আস্তে আস্তে ঘুমটা যেন আমায় চেপে ধরল। আবার অন্ধকার। কতক্ষণ মরার মতো ঘুমিয়েছি জানি না। অনেকক্ষণ একটানা ঘুমানোর পর আস্তে আস্তে হুঁশ ফিরে পেলাম। এবার বুঝতে পারি নার্সিংহোমে আছি। এটা আইসিইউ। আমার নাক থেকে বোধহয় সদ্যই অক্সিজেন মাস্ক খোলা হয়েছে। অনুপম, কেমন লাগছে এখন? পরিচিত গলার স্বর শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাই। যা দেখি তাতেই চক্ষু চরক গাছ। আমাকে রাখা হয়েছে ডক্টর হিঙ্গরানী ও ডক্টর বসুর নার্সিংহোমে। ইনফ্যাক্ট তাদের পাশেই। বিস্ময়ের কথা এটা নয়, যা দেখে চমকে উঠলাম তা হলো উপরোক্ত দুজনে আমার বিছানার পাশে বসে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। বিস্ময়ের পরে অদ্ভুত আনন্দে মন ভরে গেল। পারেনি ক্ল্যামোফ্লেজিয়া এই দুজনকে নিয়ে যেতে পারেনি। ক্যামোফ্লেজিয়া হেরে গেছে। আমি প্রায় লাফ মেরে উঠে বসতেই যাচ্ছিলাম, তার আগেই ডক্টর হিঙ্গরানী আমায় ধরে ফেলেছেন। সস্নেহে টেনে নিলেন বুকে। ওয়েলকাম ব্যাক অনুপম। যা ভয় দেখিয়েছিলে, 7 দিন ধরে তোমার সেন্স ছিল না। এমন কাণ্ড একজন বিজ্ঞানী হয়ে করলে কি করে? আমি বলতে গেলাম ক্যামোফ্লেজিয়া। আমাকে থামিয়ে দিয়ে ডক্টর বসু বললেন, ক্যামোফ্লেজিয়া নয়, তোমার রোজ এসেন্সিয়াল অ্যালার্জি, তার সাথে প্রচুর নেস্ট্রোমাফিন খাওয়া, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সাথে অ্যালকোহল। তুমি একটা বিজ্ঞানী অনুপম, তোমার মনে ছিল না যে নেস্ট্রোমাফিনই যতই নিরীহ অ্যালার্জির ওষুধ হোক না কেন, অ্যালকোহলের সাথে মিশলে মারাত্মক বিষ হয়ে দাঁড়ায়। কটা খেয়েছিলে ট্যাবলেট? 4-5টা তো হবেই। তোমার লজ্জা করে না? উপরে যাওয়ার বন্দোবস্ত তো প্রায় পাকাই করে ফেলেছিলে। তোমার কাজের লোক মদন ঠিক সময় উদ্ধার না করলে কোথায় থাকতে তুমি? এরপর তাদের মুখ থেকেই শুনি মদন আমায় ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ল্যান্ডফোন থেকে ফোন করে গৌতমকে। মদন মোটামুটি এসব কাজ করতে পারে, প্রতাপও পারে। গৌতমের কথা মতো ওরা দুজনে আমাকে এই অবস্থায় নার্সিংহোমে নিয়ে আসে। এই 7 দিন রোজ দুবেলা গৌতম এসেছে। মদন আমায় দেখতে না পেলেও আইসিইউর সামনে থেকে এক মুহূর্তও নড়েনি। আজ আমার হুঁশ ফিরেছে শুনে মন্দিরে ছুটেছে পুজো দিতে। আবেগে চোখে জল এলো। এরা সবাই আমায় কত ভালোবাসে। অথচ এ কদিন আমি শুধু স্বর্গ স্বার্থপরের মতো নিজের কথাই ভেবে গেছি। কি স্বার্থপর আমি! মনে একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল। থাকতে না পেরে প্রশ্নটা করেই ফেলি। ডক্টর, গোলাপের গন্ধটা কোথা থেকে এলো? আমার ঘরে কোথাও গোলাপ ছিল না। বাগান তো আমি নিজেই উড়িয়েছি। তবে তুমি ওকে রুম ফ্রেশনার আনতে দিয়েছিলে। ও জানতো না যে তোমার রোজ এসেন্সে মারাত্মক অ্যালার্জি। বেচারা একটা রোজ এসেন্সের রুম ফ্রেশনার এনেছিল। এইবার ব্যাপারটা পরিষ্কার হলো। ক্যামোফ্লেজিয়া নয়, আসল ভিলেন ওই রুম ফ্রেশনার। আমি ঘরে ঢোকার আগেই সমস্ত ঘরে মদন স্প্রে করে রেখেছিল মনে হয়। ঘরে ঢোকা মাত্রই গন্ধটা পেয়েছি। গন্ধটা কাটাবার জন্য দরজা জানালা বন্ধ করে দিয়ে বোকার মতো এই রুম ফ্রেশনারটাই আবার স্প্রে করেছিলাম, যার জন্য গোলাপের গন্ধ ক্রমশই বাড়ছিল। আর তার সাথে বাড়ছিল আমার অ্যালার্জি। অ্যান্ড দেন 5 নেস্ট্রোমিফিনস উইথ অ্যালকোহল। আর একটু হলেই চ্যাপ্টার ক্লোজড হচ্ছিল তোমার। বেঁচে যে আছো এই অনেক। স্যার, আপনাদের দেখে যে কি আনন্দ হলো কি বলি। আমার যে কি অবস্থা হয়েছিল। হ্যাঁ জানি, ডক্টর বসু বললেন তুমি তো একেবারে ভেউ ভেউ করে কাঁদছিলে। উনি জানলেন কি করে? দুজনেই তো কোমায় ছিলেন। কথাটা বলতে উত্তর এলো, ঘোরাম টিম ছিলাম, কিচ্ছু হয়নি আমাদের। স্রেফ অসুস্থতার অ্যাক্টিং করে কয়েকটা দিন ছুটিতে কাটাচ্ছিলাম। তবে ক্যামোফ্লেজিয়া, যা ভাবছিলাম তার সবটা। ক্যামোফ্লেজিয়ার ফর্মুলা শুনবে? বেশ, শোনো তাহলে।
এরপর ডক্টর যা বললেন তাতে আমার আরেকবার হার্টফেল করার মতো দশা হলো। ডক্টর হিঙ্গরানি, ডক্টর বসু ও ডক্টর টোডি তিনজনে মিলে গোপনে ক্যান্সারের উপর রিসার্চ করছিলেন। ক্যান্সারের ওষুধ বের করার চেষ্টা করছিলেন। কাজ অনেকটাই গুটিয়ে এসেছে, অথচ এক্সপেরিমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলধন অপর্যাপ্ত। সরকারি সাহায্য চাইলেন, প্রত্যাখ্যাত হলো তাদের আবেদন। এদিকে কাজ এগোনোর জন্য টাকা চাই, কী করণীয়? এই সময় ডক্টর টোডির মাথায় এক অদ্ভুত বুদ্ধি জোগালো। তিনি বললেন যে সরকারি জীবনদায়ী ওষুধের পেছনে টাকা খরচ করে না, কিন্তু মরণাস্ত্রের পেছনে করবে। তাই তিনজনে মিলে তৈরি করলেন এই সাইলেন্ট কিলারের পরিকল্পনা। নতুন আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে নয়, সরকারের কাছ থেকে কিছু টাকা হাতানোর জন্য, যাতে তাদের গোপন আবিষ্কারের কাজ ঠিকঠাক চলতে পারে। তাহলে আমরা যা দেখলাম, ক্যামোফ্লেজিয়া একে গিনিপিকগুলো মরল? ডক্টর বসুর রহস্য উত্তর এগুলো রোগে ভোগে কষ্ট পাচ্ছিল। তাই ভাবলাম মর্সিডের দিয়ে দিই। 30 মিলিগ্রাম অ্যাকোনাইট আগে ওদের শরীরে পুশ করা ছিল, একদম সঠিক মাত্রায়, সঠিক টেম্পারেচারে, যাতে ঠিক 1 ঘন্টা পরেই মারা যায়। আর ঠিক 1 ঘন্টা পরেই তোমরা ডেমো দেখেছিলে। তবে রং পাল্টানোর ব্যাপারটা, ওটাও প্রযুক্তিবিদ্যার কারিগরি ডিয়ার। ডক্টর হিঙ্গরানি হাসছেন। যে ডায়াসের উপর আমি দাঁড়িয়েছিলাম তার ঠিক মাথার উপরে একটা ন্যানো প্রজেক্টর ছিল, সেটা কন্ট্রোল করছিলেন ডক্টর বসু। আমি সারফেসে যে রং রাখছিলাম, উনি ঠিক সেরকম আলোই প্রজেক্টরের মাধ্যমে ফুলটার উপরে ফেলছিলেন। ওটার অরিজিনাল রং সাদা বলে মনে হচ্ছিল, রং পাল্টে পাল্টে যাচ্ছে। আর ডক্টর টোডি, ওর মৃত্যুটা অরিজিনাল। বড্ড ড্রিঙ্ক করছিলেন আজকাল। ওটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। কথা ছিল আমি কাচের মধ্যে যে ফুলটা ছিল সেটা একদম নষ্ট করে ফেলবো এবং মাথা ফাটিয়ে ক্যামোফ্লেজিয়া চুরি যাওয়ার নাটক করব। আর সেটা করতে হবে কয়েকদিনের মধ্যেই, কারণ কয়েকদিন পরেই ডিফেন্স ক্যামোফ্লেজিয়া নিয়ে যাবে। তার আগেই। তাহলে ওটাও নাটক? হ্যাঁ। ভেবেছিলাম যে ডিফেন্স মিনিস্ট্রি হতাশ হয়ে এমন জিনিস দ্বিতীয়বার আর তৈরি করার কথা বলবে না, কিন্তু তারা আমাদের উপর চাপ দিতে লাগলো দ্বিতীয়বার ক্যামোফ্লেজিয়া তৈরি করার জন্য। কি করে এড়ানো যায় তাই ভাবছিলাম। এর মধ্যেই ডক্টর টোডি হার্ট ফেল করলেন। ওর হার্টের অবস্থা খুব খারাপ ছিল। মৃত্যুটা খুব স্বাভাবিক, কিন্তু ওর মৃত্যুটাই আমাদের রাস্তা দেখিয়ে দিল। ঠিক তখনই দুজনে মিলে ঠিক করলাম এরকম একটা নাটক করব, যাতে ডিফেন্স মিনিস্ট্রি হারে হারে টের পায় যে এই জাতীয় অস্ত্র কি মারাত্মক হতে পারে। তিনি হাসতে হাসতে বললেন, আশা করি এতদিন কমায় থাকার পর ওরা আর আমাদের নতুন করে ফের জিনিসটা আবিষ্কার করতে বলবে না। যথেষ্টই ভয় পেয়েছে। ডিফেন্স মিনিস্ট্রির টাকাটার কি হবে? কি আর হবে? ক্যামোফ্লেজের একটা মোটা টাকার ইন্স্যুরেন্স ওই কথা ভেবেই করিয়ে রাখা হয়েছে। সেই টাকা থেকে ওদের টাকা ফেরত যাবে, বাকি টাকাটা লাগবে আমাদের ক্যান্সার রিসার্চ প্রজেক্টে। তার মানে ক্যামোফ্লেজিয়া ওই নামে কিছু কোনোদিন ছিল না, এখনও নেই, আগামীতেও হবে না। তোমরা যা দেখেছো সেটা নেহাতি একটা ঘাস ফুল, আর বাদবাকি সব মায়া। কথা আগে আমরা তিনজনের পরেই নার্সিংহোমে ডক্টর জানতেন। তিনিও চমৎকার অ্যাক্টিং করেছেন, আর এখন জানলে তুমি। হঠাৎ করে প্রতাপের মুখটা মনে পড়ল। বড় কষ্ট হলো ওর জন্য। বাড়িতে ফিরে ওকে বোঝানোর চেষ্টা করব নিশ্চয়ই, কিন্তু ও কি বুঝবে?